কনভেনশনাল বিজনেস আর স্টার্টআপ বিজনেসের মধ্যে মৌলিক একটাই পার্থক্য। এটা রেগুলার বিজনেস যেই গতিতে বড় হইতে চায়, স্টার্টআপ চাইতে অনেক বেশি গতিতে বড় হইতে চায়। আপনি যদি রেভিনিউ থেকে লাভ করে সেটা দিয়ে বিজনেস গ্রো করতে চান, টিপিক্যালি এটা একটা স্লো প্রসেস। বিকাশ আর আকিজের মধ্যে পার্থক্য কিন্তু টেকনোলজি ড্রিভেন প্রসেস। আপনার টার্গেট কাস্টমারের প্রবলেম এমনভাবে সলভ করছে কিনা যেটাতে সবার জন্য ইউনিট ইকোনমিটা কাজ করে, এটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট। তো ইউনিট ইকোনমিটা কি? বেশিরভাগ স্টার্ট আপই এই প্রোডাক্ট মার্কেট ফিট খোঁজার জার্নিতে সাকসেসফুল হয় না, তারা ঝরে যায়। একজন স্টার্ট আপ ফাউন্ডার যখন তার স্টার্ট আপের জন্য ফান্ড রেজ করে, এটার ভ্যালুয়েশন কীভাবে ডিপেন্ড করে স্টেজের উপরে, সে কোন স্টেজে আছে। আমরা যারা স্টার্ট আপ ফাউন্ডার, আমরা এমন ইনভেস্টর চাই যারা শুধুমাত্র টাকা দেবে না, তাদের কানেকশন, তাদের অ্যাডভাইস, নেটওয়ার্ক, ইনসাইট, নলেজ, আমরা চাই তাদের কাছ থেকে শিখতে, তাদের রিসোর্সকে ইউটিলাইজ করতে। দ্য গ্রোথ পডকাস্টের আরেকটি এক্সাইটিং এপিসোডে আপনাকে ওয়েলকাম। আমাদের আজকের এই এক্সাইটিং এপিসোডে আমি এমন একজন গেস্টকে নিয়ে আসছি যিনি আজকে আমাদেরকে দিবেন স্টার্ট আপ মাস্টার ক্লাস। সো আমাদের আজকের এই স্টার্ট আপ মাস্টার ক্লাসে আমরা শিখবো স্টার্ট আপ কী, এটা কাজ করে কীভাবে, স্টার্ট আপ অ্যান্ড বিজনেসের মধ্যে পার্থক্য কোথায়, ফান্ডিং কীভাবে পাওয়া যায়, সিরিজ এ রাউন্ড কী জিনিস, সিড ফান্ডিং কী জিনিস, প্রিসিড রাউন্ড কী জিনিস, এবং স্টার্ট আপ পাওয়ার জন্য আইডিয়া কোথায় পাওয়া যায়, কো ফাউন্ডার কোথায় পাওয়া যায়, ইনভেস্টমেন্ট কোথা থেকে আসে, এই সব কিছু আজকে আমরা আমাদের এই স্টার্ট আপ মাস্টার ক্লাসে কাভার করব। অ্যান্ড আপনি যদি স্টার্ট আপ শুরু করার মাইন্ডসেট নিয়ে বসে থাকেন, তাহলে আপনার স্টার্ট আপটা শুরু করার রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, তার সব কিছুই আমরা আমাদের আজকের এই এপিসোডে শিখে যাব শুভ আল ফারুক ভাইয়ের কাছ থেকে। তো চলেন আমি কথাবার্তা কম বলি, আপনাকে আজকে আমাদের গেস্টের কাছে নিয়ে যাই। সো আমাদের আজকের গেস্ট হচ্ছেন শুভ আল ফারুক ভাই। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাকে গেস্ট হিসেবে পেয়ে আমার লাইক ধরেন আমরা অলওয়েজ ট্রাই করি কি এমন সমস্ত মানুষকে আমাদের পডকাস্টে আনার, কারণ আমাদের পডকাস্টের নামই হচ্ছে দ্য গ্রোথ পডকাস্ট। সো অলরেডি যিনি নিজের গ্রোথ অ্যাচিউর করে ফেলছেন, উনি যেন এসে গ্রোথের গল্পটা শোনাইতে পারেন, সো দ্যাট আমাদের অডিয়েন্স যারা আমাদেরকে শুনছেন ওই রিলেভেন্ট এক্সপিরিয়েন্সগুলো যেন পেয়ে যান। তো এটা মেইন অবজেক্টিভ। সো আমার কাছে মনে হয়েছে যে আমার অবজেক্টিভের সাথে আপনি খুব প্রপারলি অ্যালাইন করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমারও খুব ভালো লাগছে, এটা আমার প্রথম পডকাস্ট অনেস্টলি, এবং আই উইল বি ভেরি হ্যাপি টু শেয়ার মাই জার্নি। থ্যাংক ইউ ভাইয়া। সো ভাই আমরা শুরু করি আমাদের পডকাস্ট। সো আমাদের আজকের পডকাস্টের যে থিম সেটা হচ্ছে আমরা আজকে বোঝার চেষ্টা করব যে বাংলাদেশে যে স্টার্ট আপ ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা চলতেছে কীভাবে, বাংলাদেশ কি আদৌ স্টার্ট আপ ফ্রেন্ডলি কালচার বাংলাদেশে আছে কিনা, বা বাংলাদেশে এই যে রাইট নাও যে পলিটিক্যাল সিচুয়েশান, এরকম একটা কন্ডিশনের মধ্যে বাংলাদেশের ইকোসিস্টেমের মধ্যে স্টার্ট আপ শুরু করা উচিত কিনা, বা উচিত হলে কিভাবে, না হলে কি করতে হবে। সো ভাই আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আমরা একটু যান্ত্রিক দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনার চাইল্ড হচ্ছে যান্ত্রিক। সো আমি যতটুকু জানি যে একটা স্টার্ট আপ যখন শুরু করে মানুষ, সে বেসিক্যালি একটা প্রবলেম ফেস করার পর তার মাথায় একটা আইডিয়া আসে যে এই প্রবলেমটা আমি ফেস করছি, খুব সম্ভবত এরকম একটা প্রবলেম বাংলাদেশে আরও অসংখ্য মানুষের আছে, সো প্রবলেমটা সলভ করি। সো বেসিক্যালি প্রবলেম সলভার একজন স্টার্ট আপ যে ফাউন্ডারই প্রবলেম সলভার হয়। সো আপনি কী ধরনের প্রবলেম ফেস করেই জানতে শুরু করছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জার্নিটা আসলে আমার প্রবলেম ফেস করা দিয়েই শুরু। আমি 2009 সালে আমার প্রথম একটা গাড়ি কিনি। এই গাড়ি কেনার অভিজ্ঞতাটা ভালো ছিল না। গাড়ি কিনতে আমাকে অনেক হাসল ফেস করতে হয়েছে। কেনার পরে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এবং তখন আমার মনে হয়েছে যে গাড়ি কেনা এবং মেনটেন করা খুবই হেক্টিক একটা প্রসেস। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি আইটির মানুষ। তো খুবই লজিক্যাল থিঙ্কিং করে অভ্যস্ত, সব কিছু স্ট্রাকচার্ড ওয়েতে চিন্তা করে অভ্যস্ত। আমার কাছে মনে হচ্ছে যে এটা তো খুবই আনস্ট্রাকচার্ড এরিয়াটা, তো তাহলে এটাকে স্ট্রাকচার করা যাইতে পারে মেবি, এবং মেবি এটাকে যদি স্ট্রাকচার করা হয়, আমার মতো যাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সটাই উন্নতি হবে। তো এটা আমি অনেক দিন ভেবেছি কিন্তু করি নাই কিছু, কারণ আমি তখন হচ্ছে আইটি প্রফেশনে ছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম। পরে একটা পর্যায়ে 2011-তে এসে আমি নিজে একটা সফটওয়্যার কোম্পানি দিই, সেখানে ফোকাস ছিলাম। বাট সবসময়ই না আমি প্রবলেমটা ফিল করতাম
এই যে গ্যারেজে যেতে হতো, গাড়ির সমস্যা হতো নিয়মিত। সবসময় আমার মনে হতো যে থিংস আর নট ট্রান্সপারেন্ট, থিংস আর নট আপনার ইজি। খুবই হেক্টিক প্রসেস। সবসময় ভিতরে, ভিতরে আমার মনে হতো যে এখানে কিছু একটা করা উচিত। কিন্তু ২০১৮ সালে আমার গাড়ি একবার রাস্তায় নষ্ট হয়। তখন আমি অনেক বিপদে পড়ি। আমি ৩ ঘন্টা রাস্তায় আটকে থাকি। I got no help from anyone. তখন আমার ১ম মনে হয় যে মানুষ মঙ্গল গ্রহে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর ঢাকায় সবচাইতে প্রমিনেন্ট এরিয়া গুলশান, আমার গাড়ি ৩ ঘন্টা যাবৎ নষ্ট, I am getting no help. তখন আমার মনে হয়েছে এটা একটা লাইট বাল্ব মোমেন্ট। আমার কিছু একটা করা উচিত। তখন থেকে আমি একটা ইনিশিয়েটিভ নেই যে রাস্তায় কোথাও গাড়ি নষ্ট হলে একটা অ্যাপ দিয়ে ইমার্জেন্সি রিকোয়েস্ট পাঠানো যাবে। দিস ইজ হাউ যান্ত্রিক বিজ্ঞান ইটস জার্নি। ভাইয়া মানে আমার মনে হয় কি লাইক ধরেন আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক মানে অনেক বেশি অ্যাক্টিভ না, আপনি কিন্তু ভিডিও কন্টেন্টে তো সোশ্যাল মিডিয়াতে আসেন না। সো এই যে যান্ত্রিক শুরুর গল্পটা আমি জানি না কতজন আসলে জানে। আপনি অত ওয়াইডলি বলছেন কিনা কখনো কোথাও বা হয়তো বলতে পারেন, বাট ন্যারোলি বলছেন, ওয়াইডলি হয়তো বলেন নাই। সো আমরা সবসময় বইতে পড়াশোনা করছি যে একটা স্টার্টআপ শুরু হয় বেসিক্যালি একটা প্রবলেম থেকে, মানে একটা প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম ফেস করে পরে চিন্তা করে ওকে ফাইন এটা সলভ করা যায় কিনা। সো আমার কাছে মনে হয় আমরা বইতে যা পড়ছি তা ঠিকই পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স। আমি ২ এক জায়গায় বলেছি, বাট আই এম ভেরি হ্যাপি টু শেয়ার দ্য সেম স্টোরি এভরিওয়্যার। ওকে ভাইয়া। সো একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি আপনাকে। প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার একটা মানে কোয়েরি আরকি। যে লাইক ধরেন আমাদের দেশে যেটা হয়, ইভেন এটা আমি নিজেও করছি একটা সময়, যে আমরা যেটা করি একটা Facebook পেজ খুলি। আমাদের মনে একটা ব্যবসা করা দরকার আমার। আমি যে এন্টারপ্রেনার হব, ফাউন্ডার হব, একটা Facebook পেজ খুলি আমরা। কিছু হয়তো এদিক সেদিক থেকে প্রোডাক্ট আনি বা কিছু একটা করি বা সার্ভিস সেল করি। দেন আমরা বলি আমি একটা স্টার্টআপ শুরু করছি। এরকম একটা জিনিস আমরা দেখি আরকি। সো অ্যাকচুয়ালি এটা তো কোনোভাবে স্টার্টআপ না। এটা আমিই বলে দিচ্ছি এটা স্টার্টআপ না। তো আমাদের যেটা কনফিউশন যে আমাদের ছেলেমেয়েদের যে ওয়াই বিজনেস অ্যান্ড স্টার্টআপ যেটা আলাদা আলাদা জিনিস, মানে বিজনেস কেন বিজনেস, স্টার্টআপ কেন স্টার্টআপ। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। একটা মিসকনসেপশন আছে যে স্টার্টিং এ বিজনেস ইজ প্রবাবলি স্টার্টআপ। নো। আপনার একটা কনভেনশনাল বিজনেস আর স্টার্টআপ বিজনেসের মধ্যে মৌলিক একটাই পার্থক্য। দেখেন, একটা কনভেনশনাল বিজনেসও কিন্তু কোনো একটা প্রবলেম সলভের জন্যই তৈরি হয়। মনে করেন আপনি একটা টি-শার্টের অনলাইন শপ করেছেন, ঠিক আছে? ইউ আর সলভিং সাম প্রবলেম ফর সাম টার্গেট কাস্টমার্স, ঠিক আছে? তো স্টার্টআপও প্রবলেম সলভ করে, একটা রেগুলার বিজনেসও প্রবলেম সলভ করে। এখানে কোনো পার্থক্য নেই। একটা রেগুলার বিজনেসও টেকনোলজি বেসড হইতে পারে, স্টার্টআপও টেকনোলজি বেসড হতে পারে। এখানেও কোনো পার্থক্য নেই। একটা রেগুলার বিজনেসও ইনোভেটিভ হইতে পারে, স্টার্টআপও ইনোভেটিভ হইতে পারে। এখানেও কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য একটা। একটা রেগুলার বিজনেস যেই গতিতে বড় হইতে চায়, স্টার্টআপ চাইতে অনেক বেশি গতিতে বড় হইতে চায়। সো আমি একটা এক্সাম্পল দিই। ধরেন যে স্কয়ার গ্রুপ কিংবা হচ্ছে আপনার আকিজ গ্রুপ, এদের হিস্ট্রি যদি দেখেন, এরা হয়তোবা ৪০, ৫০, ৬০ বছর ধরে বিজনেসটাকে বিল্ড করে, করে আজকে বিলিয়ন ডলার বিজনেস হয়েছে। তারা কিন্তু শুরু করেছে ছোট আকারেই। আজকে তারা মাল্টি বিলিয়ন ডলার বিজনেস। সো এরা কি স্টার্টআপ? না। দেখেন, বিলিয়ন ডলার বিজনেসও কিন্তু স্টার্টআপ নাও হইতে পারে। পার্থক্য হচ্ছে স্টার্টআপ বিজনেস হচ্ছে সেই বিজনেস যেটা আপনি আজকে শুরু করবেন। আপনার গোল হচ্ছে বিলিয়ন ডলার সাইজের বড় হওয়া, কিন্তু খুব ফাস্ট কম্পেয়ার টু দ্য কনভেনশনাল বিজনেসেস। সো আমি সহজ করে যদি বলি, ধরেন এই যে স্কোয়ার বা বেক্সিমকো বা হচ্ছে আকিজ গ্রুপ, তারা যে ৫০-৬০ বছর লাগিয়েছে, নো। একটা স্টার্টআপের গোল হচ্ছে ৫ থেকে ১০ বছরের ভিতরে বিলিয়ন ডলার বিজনেস বিল্ড করা যায় কিনা। এই একটাই পার্থক্য। বাকি সবকিছু কিন্তু সেম। সমস্ত বিজনেস ইনোভেটিভ হইতে পারে, টেকনোলজি ড্রিভেন হইতে পারে, প্রবলেম সলভ করতে পারে, বাট তাদের এত ফাস্ট গ্রো করার টার্গেট থাকে না। এখন দেখেন, এই একটা পার্থক্যই কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করে দেয়। আপনার যখন গোল হবে যে আমি ১০ বছরের ভিতরে বিলিয়ন ডলার বিজনেস বিল্ড করব, তখন কিন্তু আপনাকে অনেক এফিশিয়েন্ট হইতে হবে ইন এভরিথিং। আপনাকে স্কেল করতে পারতে হবে খুব সহজে। খুব সহজে রেপ্লিকেট করতে পারতে হবে। আপনাকে বাধ্য হয়ে অনেক বেশি ইনোভেটিভ হইতে হবে। আপনি যদি অনেক বেশি ইনোভেটিভ হন, তাহলে অনেক বেশি কাস্টমার কাছে রিচ আউট করতে পারবেন। তাদেরকে আপনার সিস্টেম ইউজ করাইতে পারবেন, হ্যাপি করাইতে পারবেন। সো এইজন্য টিপিক্যালি স্টার্টআপ বিজনেসগুলো হয় অনেক বেশি ইনোভেটিভ, অনেক বেশি স্কেলেবল, অনেক বেশি ক্রিয়েটিভ।
এবং তারা বিগ একটা প্রবলেম সলভ করে যেটার ইম্প্যাক্ট অনেক বেশি মানুষের উপর। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্টার্ট আপ বিজনেস হচ্ছে সেই বিজনেস যেটা অনেক ফাস্ট অনেক বড় হইতে চায়। এছাড়া আর কোনো পার্থক্য নেই, বিলিভ মি অর নট। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আহ, আমি একটা আহ, মুদি দোকান দিলাম এক্সাম্পল। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে একটা একটা মুদি দোকান দিব। ফর এক্সাম্পল আমরা যদি একটু ধরি টেস্টি ট্রিট, প্রাণের যে টেস্টি ট্রিট। তো ও কিন্তু মোটামুটি আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন একটা টেস্টি ট্রিট আছে। সো আমিও চেষ্টা করলাম যে আমি প্রত্যেকটা অলিতে গলিতে একটা একটা করে মুদি দোকান দিব। তো আমি তো ফার্স্ট গ্রো করতেছি, মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সার্ভ করা শুরু করছি। সো এটাকে কি স্টার্ট আপ বলবো তাহলে আমরা? এটা একটা স্টার্ট আপ হইতে পারে। আপনার কথা হচ্ছে দেখেন আমি আপনার একটু ইন্টারাপ্ট করলাম ভাইয়া, আর একটু কোয়েশ্চনটা অ্যাড করি। লাইক ধরেন আমার পুরো সিস্টেমটা হচ্ছে একটা ম্যানুয়াল সিস্টেম, যে আমার অনেকগুলা দোকান কোনো আছে, হয়তো সমস্যা একটা নেই, পজ মেশিন আছে। কোনো সমস্যা নেই। তার মানে টেকনোলজি ইনভলভমেন্ট কি বাধ্যতামূলক না না, স্টার্ট আপ হওয়ার জন্য? নো, ওকে। নট নেসেসারি। একটাই কন্ডিশন, আপনাকে অনেক ফাস্ট অনেক বড় হইতে হবে। সেটা টেকনোলজি না ইউজ করেও যদি হয় কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি এফিশিয়েন্ট কিনা, আপনি কোনো একটা প্রবলেম খুব ভালোভাবে সলভ করছেন কিনা, না হইলে কিন্তু আপনি ফাস্ট গ্রো করতে পারবেন না। আচ্ছা, তাহলে একটা মুদির দোকানের চেইন কি স্টার্ট আপ হইতে পারে? হইতে পারে। আপনার মুদির দোকানটা কাস্টমারদের কোন প্রবলেমটা সলভ করছে যেটা কনভেনশনাল মুদির দোকান সলভ করতে পারতেছে না? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার মুদির দোকানে গেলে সব জিনিসপত্র অনেক কম দামে পাওয়া যায়। এটা একটা ইউএসপি হইতে পারে। অথবা মুদির দোকানে গেলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। মেবি আপনার মুদির দোকানে গেলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় না। কোনো একটা এফিশিয়েন্ট প্রসেস আপনি ডেভেলপ করছেন যে কারণে অনেক ফাস্ট ডেলিভারি পাওয়া যায়। সো কোনো না কোনো একটা ইউএসপি লাগবে। আদারওয়াইজ কেন যাবে আপনার দোকানে? ওকে। তাহলে ধরেন আপনি এরকম একটা মডেল আগে করলেন। করে আপনি এমন কিছু প্রসেস ডেভেলপ করলেন যে প্রসেসগুলো খুবই এফিশিয়েন্ট এবং আসলেই কাস্টমার্স আর লাভিং ইট। আপনার দোকানে গেলে আসলেই অনেক ফাস্ট ডেলিভারি পাওয়া যায় বা কম দামে পাওয়া যায়। সো দেখা গেল এটা খুবই পপুলার হয়ে গেল। তখন আপনি দেখলেন আরে একটা জায়গা তো এটা পপুলার হয়েছে, আমি তাহলে আরো কয়েকটা জায়গায় দিই। এবং কয়েকটা জায়গায় দিতে গেলে তখন আপনার ইনভেস্টমেন্ট লাগবে। তখন আপনি ইনভেস্টরদের কাছে আপনার স্টোরিটা বললেন যে দেখো, আমি এমন একটা প্রসেস ডেভেলপ করেছি আমার মুদির দোকানে যেটার মাধ্যমে আমার কাস্টমারদেরকে আমি কম দামে দিয়েও ব্যবসা প্রফিটেবল করতে পারতেছি এবং আমার কাস্টমারদের ভিড় অনেক বেশি আমার দোকানে। সো তোমরা যদি ইনভেস্ট করো আমি এটাকে স্কেল করতে পারবো। ইনভেস্টরও দেখলো আরে দিস ইজ এক্সাইটিং, তাহলে আমরা 10টার জন্য তাকে টাকা দিই। আপনি 10টা দিলেন, এক পর্যায়ে 10টাই ওভার পপুলেটেড হয়ে গেল, প্রচুর কাস্টমার আসলো। তখন বড় বড় ইনভেস্টররা দেখলো আরে তাহলে এটা তো 100টা দেওয়া যায়। সো আপনি দেখা গেল এমন একটা প্রসেস ডেভেলপ করলেন যে প্রসেসের মাধ্যমে আগামী 10 বছরে আপনি এমন একটা ভিশন ডেভেলপ করলেন যে সারা দেশে হাজার হাজার সেম মডেলের মুদির দোকান আপনি দিতে পারতেছেন। সো দিস কুড বি এ স্টার্ট আপ। ঠিক আছে? আপনার এখানে টেকনোলজি নাও থাকতে পারে। বাট দেখেন আপনি এমন একটা প্রসেস ডেভেলপ করছেন যে প্রসেসে 10 বছরের ভিতরে হাজার হাজার মুদির দোকানের চেইন আপনি দিতে পারবেন। দিস কুড বি এ স্টার্ট আপ। কোনো সমস্যা নেই। ভাই আমার একটা কিউরিসিটি আছে, কিউরিসিটি হচ্ছে কি, লাইক ধরেন আমি দেখছি কি স্টার্ট আপ মানে এখানে ইনভেস্টমেন্টের একটা কানেকশন আছে। আপনি মাত্র বললেন যে একটা আপনি শুরু করলেন, দেখলেন যে এটা ভালো হইছে, ভালো করতেছে, আপনি পিচ করলেন, ইনভেস্টরও কনভিন্স হইলো এবং আমাকে ইনভেস্ট দিলাম, আমি পুরো দেশে ছড়াই ছিটিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, মানে কেন ছোট মানুষেরাই স্টার্ট আপ শুরু করে? আমি ইনভেস্টমেন্ট নিবো মানে আমার পয়সা নাই, এই তো। কেন যার কাছে পয়সা নাই সেই স্টার্ট আপ শুরু করে? মানে কেন আকিস গ্রুপ একটা স্টার্ট আপ দেয় না? কেন প্রাণ আরএফএল একটা স্টার্ট আপ দেয় না? মানে কেন আমরাই করি? আচ্ছা, এখানে ২টা টপিক আছে। ১ম একটা জিনিস বলে নিই। স্টার্ট আপ হইলেই ইনভেস্টমেন্ট লাগতে হবে নো। ইনভেস্টমেন্ট ছাড়াও স্টার্ট আপ হইতে পারে। দেখেন আপনার প্রসেস যদি এত বেশি ইনোভেটিভ হয় যে এই প্রসেসটাকে স্কেল করা যাচ্ছে এবং এই প্রসেস দিয়ে কাস্টমারদেরকে হ্যাপি করা যাচ্ছে উইদাউট এক্সটার্নাল ফান্ডিং। সো ওয়াই উড ইউ টেক ফান্ডিং? দরকার নাই তো। আপনি কি এমন ইনোভেটিভ কিছু করতে পেরেছেন কিনা যেটা আসলে স্কেল করা যাচ্ছে, তাহলে তো এখানে ইনভেস্টমেন্টের দরকার নেই। বাট দ্য ট্রুথ ইজ আপনার টিপিক্যালি আপনি যদি ফাস্ট গ্রো করতে চান এক্সটার্নাল ইনভেস্টমেন্ট লাগে টিপিক্যালি। কেন বলি? একটা টিপিক্যাল বিজনেস কিভাবে গ্রো করে আমরা দেখি। ধরেন একটা মুদির দোকান বা একটা রেস্টুরেন্ট বিজনেস কিভাবে গ্রো করে। টিপিক্যালি তার গোল থাকে যে আমি মাস শেষে লাভ করব।
আমার লাভের পরিমাণ যদি বেশি হয়, সেই লাভের টাকা আমি রিইনভেস্ট করে বিজনেসটাকে গ্রো করব। টিপিক্যালি। হয়তোবা আপনি অনেক দেখবেন যে একটা রেস্টুরেন্ট বিজনেস খুব ভালো করছে, সে আরেকটা শাখা দিচ্ছে। কিছুর পর আরেকটা শাখা দিচ্ছে। হয়তোবা দেখা যায় যে সে তার রেভিনিউ থেকেই শাখাগুলা দিচ্ছে। এটা কি একটা স্টার্টআপ? প্রবাবলি নট। কেন? আপনি যদি রেভিনিউ থেকে লাভ করে সেটা দিয়ে বিজনেস গ্রো করতে চান, টিপিক্যালি এটা একটা স্লো প্রসেস। কারণ রেভিনিউ থেকে লাভ করে যদি আরেকটা বিজনেস দিতে চান, দেখা যায় ২ থেকে ৩ বছর লেগে যায়। ইউ নিড টু মেক শিওর ইউ আর ডুইং এনাফ প্রফিটস, তাই না? এটা তো সহজ না। খুব রেয়ার এক্সাম্পল আছে যে আপনি যথেষ্ট প্রফিট করছেন, সেটা দিয়ে আরেকটা বিজনেস দিচ্ছেন। তো দেখা যায় যে এই প্রোগ্রেসটা না স্লো। এইভাবে কিন্তু আমাদের কর্পোরেটগুলো বিল্ড হয়েছে গত ৫০-৬০ বছরে। ওই যে যেটা বললাম আকিজ গ্রুপ বা স্কয়ার গ্রুপ, তারা কিন্তু রেভিনিউ থেকেই গ্রো করেছে। বাট আপনি দেখবেন তারা ব্যাংক লোনও নিয়েছে, এক্সটার্নাল ফান্ডিংও কিন্তু নিয়েছে। এখন হাইপোথেটিক্যালি বলি, আপনি যদি উইদাউট এক্সটার্নাল ফান্ডিং এনাফ প্রফিট যদি করেন, সেটা দিয়েও যদি স্কেল করতে পারেন, দিস কুড বি এ স্টার্টআপ, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যায় যে ১০০টার মধ্যে ৯৯টা কেসে এটা আসলে মানে হয় না, পসিবল না। আপনার এক্সটার্নাল ফান্ডিং লাগে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ভাই, আমার মডেলটা খুব ভালো কাজ করছে। আমি কাস্টমারদেরও হ্যাপি করতে পারছি। কিন্তু আমি প্রফিট থেকে যদি গ্রো করতে চাই, আমার ৫০ বছর লেগে যাবে। তার চাইতে বরঞ্চ আমি এক্সটার্নাল ফান্ডিং এনে এটাকে ১০ বছরে $1 বিলিয়ন বানায় ফেলি। সো এইজন্যে আসলে এক্সটার্নাল ফান্ডিংটা লাগে। সো সামারি ইজ যে আপনি এক্সটার্নাল ফান্ডিংও স্টার্টআপ গ্রো করতে পারবেন, যদি আপনি এমন কোনো সুপার ইনোভেটিভ প্রসেস পান, যেটা ফান্ডিং ছাড়াই গ্রো করা সম্ভব। কিন্তু এটা ১০০টার ক্ষেত্রে ৯৯টা ক্ষেত্রেই হয় না। ৯৯টা ক্ষেত্রেই ইনোভেটিভ হইতে চায় আপনাকে বার্ন করতে হয়। সো মানে আপনার যদি দিন শেষে রেভিনিউ আসে ৳১০০, আপনার খরচ দেখা যাচ্ছে ৳১৫০। তাহলে ৳৫০ কোত্থেকে আসবে? তখন ইনভেস্টররা আপনাদেরকে ৳৫০ দেয়। এই বিশ্বাসে দেয় যে একটা পর্যায়ে তারা এমন বড় হবে, বড় হয়ে এমন একটা প্রসেস ডেভেলপ করবে যে রেভিনিউ থেকে আমার রিটার্ন চলে আসবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এইটার সাথে কানেক্টেড এবং আপনার পুরনো একটা টপিকের সাথে কানেক্টেড আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আকিজ গ্রুপ বা এই বড় বড় কোম্পানিগুলো ৫০-৬০ বছরে বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে বা বিলিয়নে পৌঁছাইছে তারা। এবং আমরা ধরেন অনেক স্টার্টআপ আছে যারা বিলিয়ন ডলারের স্টার্টআপ। এই এই আকিজ গ্রুপ আর বিলিয়ন ডলারের যে স্টার্টআপ, এটা মেজর মানে এদের এই দুইটা জিনিসের মধ্যে বড় পার্থক্য হচ্ছে কি, মানে সে ৫০ বছর আস্তে 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 পৌঁছালে সে কিন্তু প্রফিটে আছে। একটাই পার্থক্য। তারা ৫০ বছরে এই জায়গায় আসছে, আর বিকাশের কথা যদি যদি প্রবাবলি ১০-১২ বছরে এই জায়গায় আসছে। এখন কিভাবে পার্থক্য আছে আপনি দেখেন। বিকাশ আর আকিজের মধ্যে পার্থক্য কিন্তু টেকনোলজি ড্রিভেন প্রসেস। আরেকটা পার্থক্য, বিকাশ একটা প্রবলেম সলভ করছে এমনভাবে হুইচ ইজ সুপার এফিশিয়েন্ট, এবং এমনভাবে প্রবলেমটা সলভ করছে যে মানুষ ইউজ করতে বাধ্য। সো ১০ বছরেই তারা $1 বিলিয়ন হয়ে গেছে। ঠিক আছে? এবং টেকনোলজি বেসড প্রসেস ডেভেলপ করতেছে হাইলি এফিশিয়েন্ট হওয়ার জন্য। এবং যেহেতু তাদের ফার্স্ট ডেভেলপ করতেছে, তাদের কিন্তু এক্সটার্নাল ফান্ডিং নিতে হইছে। সো ক্লিয়ার এক্সাম্পল বিকাশ। ঠিক আছে? ওকে ভাই। ধরেন আমি চিন্তা ভাবনা করতেছি ফাইন যে শুভ ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। আমারও মনে হইছে বেশ কিছু প্রবলেমের তো অভাব নেই দেশে আসলে। পৃথিবীতে প্রবলেমের অভাব নাই এবং আইডিয়ারও তো অভাব নাই। সো যখন আমি কোনো একটা প্রবলেম চিন্তা ভাবনা করব, আমি একটা স্টার্টআপ শুরু করতে চাই বা একটা প্রবলেম সলভ করতে চাই এবং আমার উদ্দেশ্য হচ্ছে ১০ বছরের মধ্যে বিকাশের মতো ফাটাই ফেলা। তো প্রবলেম কি আসলে শুড বি ওয়াইড অর ন্যারো? মানে প্রবলেম কি লাইক ধরুন আমাকে এমন প্রবলেম খুঁজে বের করা উচিত যেটা পুরা বাংলাদেশ কাভার করবে না কোনো একটা স্পেসিফিক নিশ কাভার করবে? ইট ডিপেন্ডস। দেখেন, আপনার গোল হচ্ছে টু সলভ এ প্রবলেম দ্যাট হ্যাজ এ $1 বিলিয়ন মার্কেট। এখন এই $1 বিলিয়ন মার্কেটের জন্য মেবি আপনার কোটি মানুষের একটা প্রবলেম ডিসাইড করতে হবে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল বিকাশ। বিকাশ কিন্তু কোটি, কোটি মানুষের প্রবলেম সলভ করেছে। ঠিক আছে? সো আপনি হিসাব করতে পারেন যে ১০ কোটি মানুষ যদি প্রতিদিন আপনার ৳১০ করেও ট্রান্সেকশন করে, প্রতিদিন কিন্তু ৳১০০ কোটি ট্রান্সেকশন হচ্ছে। মাসে ১০০ ইন্টু ৩০, ৳৩,০০০ কোটি ট্রান্সেকশন হচ্ছে। বছরে ৳৩৬,০০০ কোটি ট্রান্সেকশন হচ্ছে। সো বছরে মাল্টি বিলিয়ন ডলার ট্রান্সেকশন হচ্ছে। সো দিস ইজ বিকাশেস মার্কেট।
আবার আপনি যদি এমন একটা নিশ আইডেন্টিফাই করেন যেখানে হয়তো বা কোটি, কোটি মানুষ না, কিন্তু তাদের একটা প্রবলেম আছে যে প্রবলেমটার সাইজ অনেক বড়। ফর এক্সাম্পল আমরা যান্ত্রিকে যেটা করছি, একটা গাড়ির বাইং প্রাইস গড়ে কত? ৳১০,০০,০০০। আপনি গুগল করলে দেখবেন যে বছরে ১,০০,০০০ গাড়ি কেনা-বেচা হয় বাংলাদেশে। তার মানে ১,০০,০০০ মানুষ ইম্প্যাক্টেড। কিন্তু ১০,০০,০০০ করে আপনি যদি গুণ দেন, ৳১০,০০০ কোটি টাকার মার্কেট শুধুমাত্র পুরাতন গাড়ি কেনা-বেচায় বাংলাদেশে। বিলিয়ন ডলারের মার্কেট। তাহলে ইম্প্যাক্টেড মানুষ কত? মাত্র ১,০০,০০০। কিন্তু টিকিট সাইজ ১০,০০,০০০ করে। এখানে একটা বিলিয়ন ডলারের মার্কেট। তার উপরে আছে আপনার গাড়ি মেইনটেন্যান্স। তারপর আছে নতুন গাড়ি কেনাবেচা। তারপর আছে আপনার ড্রাইভার মার্কেট, রেন্টাল মার্কেট, রিফুয়েল মার্কেট। সো আমরা হিসাব করে দেখেছি এখানে মিনিমাম $১২ বিলিয়ন একটা মার্কেট আছে। কিন্তু ১ মিলিয়নের বেশি কিন্তু গাড়ি নেই। তার মানে ইম্প্যাক্ট পড়ছে ১ মিলিয়ন মানুষের উপরে, মার্কেট কিন্তু $১২ বিলিয়ন মার্কেট। সো ইট ডিপেন্ডস, আপনাকে হিসাব করতে হবে একটা প্রবলেম আছে কিনা, সেই প্রবলেমের ইম্প্যাক্ট $1 বিলিয়ন আছে কিনা। এখন সেইখানে কোটি, কোটি মানুষ ইনভলভ থাকতেও পারে, নাও থাকতে পারে। ডাজন্ট ম্যাটার। ওকে। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন করি ভাই। প্রশ্নটা আমি আমার এক্সাম্পল দিব এবং আপনার এক্সাম্পল ২ টাকে আমরা কানেক্ট করব। আমি এইমাত্র বললাম ধরেন আমি একটা আইডিয়া পাইছি, আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করব। এখন আপনি আমাকে বললেন, "তা তুমি আগে খোঁজো তোমার যে টোটাল অ্যাড্রেসেবল মার্কেটটা কত বড়?" এবার মানুষ অল্প বা টিকেট সাইজ বড় অথবা মানুষ অনেক বেশি, টিকেট সাইজ ছোট। ধরেন আমি একটা প্রবলেমটাও কিন্তু সিভিয়ার হইতে হবে। ধরেন প্রবলেম এটা পাইলাম এবং এটা নিয়ে কাজ শুরু করলাম। কাজ শুরু করার পর যেমন ধরুন আপনি যখন কাজ শুরু করছেন যান্ত্রিক নিয়ে, আপনি তো সিওর ছিলেন না যে যান্ত্রিক ক্লিক করবে নাকি করবে না। আপনি শুরু করছিলেন। তো প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে পাওয়ার একটা ব্যাপার আছে। সো আমি যখন একটা কিছু নিয়ে শুরু করলাম, কখন আমি বুঝবো যে প্রোডাক্ট মার্কেট ফিট আমি পাচ্ছি বা পাইছি? অথবা আমার মনে হয় আপনার এক্সাম্পলটা দেন, আমাদের অডিয়েন্স বুঝতে সুবিধা হবে যে যান্ত্রিক কখন বুঝতে পারছে যে আমার প্রোডাক্ট মার্কেট ফিট আমি খুঁজে পাইছি। তার আগে একটু এক্সপ্লেইন করে দেন প্রোডাক্ট মার্কেট ফিট কি? অনেকে নাও বুঝতে পারে। প্রোডাক্ট মার্কেট ফিট কি, এটা নিয়ে ক্লারিটি দরকার। এটা অনেকেরই মিসকনসেপশন আছে। আমি খুব সহজ করে বলি, অনেক কিছু পাবেন গুগল করলে। আমি একদম বাংলা ভাষায় সহজ করে বলি। আপনার প্রোডাক্টটা আপনার টার্গেট কাস্টমারের প্রবলেম এমনভাবে সলভ করছে কিনা যেটাতে সবার জন্য ইউনিট ইকোনমিটা কাজ করে। এটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট। তো ইউনিট ইকোনমিটা কি? ইউনিট ইকোনমি হচ্ছে কাস্টমার ফিল করছে দ্য প্রাইসিং ইজ রাইট ফর হিম। হি অর শি ইজ গেটিং দ্য রাইট ভ্যালু ফর দিস প্রাইসিং। এটা হচ্ছে তার জন্য ইউনিট ইকোনমি। উদ্যোক্তার জন্য ইউনিট ইকোনমি কি? উদ্যোক্তা ফিল করতেছে যে এই প্রাইসে প্রোডাক্টটা সেল করে আমার এনাফ মার্জিন আসতেছে, যেটা দিয়ে আমার কোম্পানির গ্রোথ গোল এবং প্রফিটেবল গোল হিট হচ্ছে। হ্যাঁ, এবং আমার সোর্সিং কস্ট, আমার অপারেশনাল কস্ট কভার হচ্ছে। এটা হচ্ছে ইউনিট ইকোনমি। এবং তার মানে কি দাঁড়াইলো? আপনার প্রোডাক্টটা আপনার টার্গেট কাস্টমারের প্রবলেম সলভ করছে কিনা, তার জন্য ইউনিট ইকোনমিটা কাজ করছে কিনা, আপনার জন্য ইউনিট ইকোনমিটা কাজ করছে কিনা, এবং দিন শেষে এটাকে এমনভাবে স্কেল করা সম্ভব কিনা যেটা $1 বিলিয়ন নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট। আমি কি বুঝছি বলি, লাইক ধরেন আমি আমার যে কাস্টমারের কাছে সার্ভ করতেছি, তাকে আমি যে ভ্যালু দিচ্ছি, ভ্যালুর এগেইনস্টে প্রাইসটা ঠিক আছে কিনা? ইউনিট কাস্টমার এটা ফিল করতেছে। কাস্টমার ফিল করতেছে কিনা? এক্স্যাক্টলি, আর আমি তার মানে প্রোডাক্ট মার্কেট ফিট ২ দিকেই। এক্স্যাক্টলি। ওকে। আর এন্টারপ্রেনারের কাছে বা ফাউন্ডারের কাছে যেটা, সেটা হচ্ছে আমি এই ইউনিট প্রাইসে সেল করে আমি আমার মার্জিন কনফার্ম করতে পারতেছি কিনা এবং হচ্ছে আমার ওভারঅল অপারেশন ম্যানেজ করতে পারতেছি কিনা। ওকে। এবং আপনি আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই মডেলটাকে স্কেল করা যাবে কিনা। এই ৩টা জিনিস যখন মিলবে তখন এটা একটা প্রোডাক্ট মার্কেট ফিট। আনফরচুনেটলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ দিস। আমাদের ৫ থেকে ৬ বছর লেগেছে আমাদের প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে পেতে। বেশিরভাগ স্টার্টআপই এই প্রোডাক্ট মার্কেট ফিট খোঁজার জার্নিতে সাকসেসফুল হয় না, তারা ঝরে যায়। ওকে। আপনি ভাই এই যে ৫ বছর পর বললেন না যে ৫ বছর লাগছে। মানে ৫ বছর পর কোন সিচুয়েশনে এসে মনে হয়েছে যে ওকে ফাইন যে আমরা প্রোডাক্ট যখন আমরা দেখেছি কাস্টমারের ইউনিট ইকোনমি কাজ করছে, যখন আমরা দেখেছি আমাদের ইউনিট ইকোনমি কাজ করছে, এবং যখন আমরা দেখেছি এটাকে স্কেল করা যাচ্ছে। ওকে। যদি ৫ বছর পর আপনি প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে না পাইতেন, যদি মনে হতো যে না আমি তো প্রোডাক্ট মার্কেট ফিট পাইলাম না, তাহলে কি করতেন? দেখেন, আলহামদুলিল্লাহ পেয়ে হ্যাঁ, গেছেন। ডে খুঁজে না ওয়ান পাইতেন। থেকে এই যে ৫ বছর না, আমরা ৬ বছর মাথায় খুঁজে পেয়েছি। ডে ওয়ান থেকে ৬ বছরের মাথায় যখন খুঁজে পেয়েছি, তার ভিতরে অজস্র ফেইলিউরের ভিতর দিয়ে আসছি।
প্রথম বছরেই দেখেন একজন ফাউন্ডার কিন্তু সবসময় ভাবে আমি প্রোডাক্ট মার্কেট ফিট পেয়েছি, এটা কিন্তু ডে ওয়ান থেকেই ভাবে, ঠিক আছে? ডে টুতেও ভাবে, মান্থ ওয়ানে ভাবে, মান্থ টুতে ভাবে, মান্থ থ্রিতে ভাবে, সে সবসময় ভাবে আমি প্রোডাক্ট মার্কেট ফিট পেয়েছি। হ্যাঁ, কিন্তু দিন শেষে, মাস শেষে, বছর শেষে হিসাব করে দেখে যে না, কাজ করতেছে না। সো ফাউন্ডার কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করে, কন্টিনিউয়াসলি ফেল করে, কন্টিনিউয়াসলি ট্রাই করে, কন্টিনিউয়াসলি ফেল করে। সো সে কিন্তু সবসময় ফিল করে আমি পাইছি, পরে দেখে পাই নাই, পরে সে আবার ফিল করে না আমি পাবো। হ্যাঁ, এই যে একটা সাইকেল, এই সাইকেলের ভিতর দিয়ে কিন্তু আস্তে 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 একটা পর্যায়ে তার ৩ টা ইকুয়েশনে মিলে, যেটা বলেছি আমি। এর আগে কিন্তু সে বিলিভ করে মিলবে, কিন্তু চেষ্টা করার পর দেখে যে মিলে নাই। তা আমরা কিন্তু প্রতি বছরে বিলিভ করতাম যে আমরা পাবো, কিন্তু বছর শেষে এসে মেলা দেখতাম পাই নাই, ঠিক আছে? তো 6th ইয়ারে এসে আমরা মিলিয়ে দেখলাম যে পেয়েছি। তার আগে কিন্তু প্রতিটা জার্নি ছিল ফেলিউরের। তো আপনি কখন বুঝবেন যে মিলতে মানে পাচ্ছেন কি পাচ্ছেন না? আপনার ৩ টা ইকুয়েশন যখন মিলছে, তখন আপনি শিওর যে পাচ্ছেন, ঠিক আছে? তো তার আগে কিন্তু বিশ্বাস করতাম যে পাবো, কিন্তু পাই নাই। তো এই বিশ্বাসটা কিন্তু সব ফাউন্ডারই করে, কিন্তু শেষে এসে দেখে যে পায় না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমরা তো জানি মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স আছে পৃথিবীতে যে অলমোস্ট 90+% স্টার্টআপ ফেল করে। এটা ইকুয়েশন। সো যিনি স্টার্টআপ শুরু করতেছেন ডে ওয়ান, উনি জানেন ওনার 90% পসিবিলিটি ফেল করার। এবং এই যে আপনি বললেন 6 বছরের মাথায় বা 6 বছর পরে গিয়ে আপনি প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে পাইছেন, এবং এটাও চান্স ছিল যে প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে না পাইলে হয়তো আপনাকে পাইভট করতে হইতো বা অন্য কিছু ট্রাই করতে হইতো বা অন্য কোনো মডেল আগাইতে হইতো। এত আনসার্টেন সিচুয়েশন বা এত আনসার্টেন জেনেও কেন মানুষ স্টার্টআপ শুরু করে? আচ্ছা, স্টার্টআপ শুরু করার ভিতরে সবচাইতে বড় মোটিভেশন হচ্ছে টু বি এবল টু সলভ এ বিগ প্রবলেম। এটা আসলে ড্রাইভ করে ফাউন্ডারকে। ফাউন্ডার বিলিভ করে যে আই উইল বি দ্য গাই হু উইল বি সলভিং দিস বিগ প্রবলেম হুইচ ইজ এ হিউজ ইম্প্যাক্ট। এবং এটা সে ডিপলি প্যাশনেট থাকে এই বিলিফটাতে। এবং নো ম্যাটার হোয়াট চ্যালেঞ্জ কামস, সে এত বেশি ইন্সপায়ার্ড থাকে যে আমি যদি এই প্রবলেমটা সলভ করতে পারি, আমি আই উইল লিভ সামথিং দ্যাট আই উইল বি প্রাউড অফ। হ্যাঁ, এটার ফাইন্যান্সিয়াল রিটার্ন কি আসবে এটা নিয়ে সে এক্সাইটেড থাকে না। সেটা বিগ প্রবলেম সলভ করতে পারবে, এটাকে ডিপলি বিলিভ করে। এবং এই জন্য যত কঠিন সিচুয়েশনে আসুক, সে এত বেশি ইন্সপায়ার্ড থাকে যে সে গিভ আপ করতে রাজি না। এটা আসলে ড্রাইভ করে, আর কোনো কিছু আসলে মানে এখানে কাজ করে না। এই বিশ্বাসটা একা কাজ করে। কারণ হ্যাঁ, এটা সত্যি যে 90% সম্ভাবনা থাকে সে সে যখন পড়ে বিভিন্ন জায়গায়, সে যখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে বা গুগলকে জিজ্ঞেস করে বা মেন্টরদের কাছ থেকে শুনে যে 90% স্টার্টআপ ফেল করে, সে কিন্তু বিলিভ করে সে সাকসেস পাবে। আই উইল নট বি দ্য উইদিন দ্যাট 90%, সে বিলিভ করে আই উইল বি ইনস্টেড দ্য 10%. And unfortunately for Bangladesh, it is not 90%. It is probably 97, 98%. 97 or 98% বাংলাদেশে ফেল করে। অনলি প্রবলি 2 to 3% সাকসেস পায়। এবং প্রতিটা ফাউন্ডারই বিলিভ করে আমি 2 থেকে 3%-এর ভিতরে থাকবো, আমি 97%-এর মধ্যে থাকবো না। এই বিশ্বাসটা করে বলেই তারা হাল ছাড়ে না। আমরা ভাই যখন আমি আজ পর্যন্ত যত স্টার্টআপ দেখছি, সব জায়গায় আমি দেখছি একটা কো-ফাউন্ডার থাকে থাকে। তো স্টার্টআপ শুরু করার সময় কো-ফাউন্ডার থাকাটা কি মানে বাধ্যতামূলক? বাধ্যতামূলক না, বাট ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। কেন বলি? আমি একটা সহজ কথা বলি। ধরেন আপনি একজন মানুষ, আপনি হঠাৎ করে মরে গেলেন, আপনার স্টার্টআপ তো শেষ, রাইট? এখন আপনার স্টার্টআপের উপর ইনভেস্ট করতেছে এক্সটার্নাল লোকাল ইনভেস্টররা, অজস্র পার্টনার আপনার উপর বিলিভ করতেছে, অজস্র এমপ্লয়িরা আপনার উপর বিলিভ করতেছে, আপনার একটা কো ফাউন্ডার নেই। সো হোয়াট ইফ ইউ ডাই? উইথ ইউ দ্য স্টার্টআপ ডাইজ। খুব সিম্পল একটা রিজন বললাম, বাকি সব কিছু বলি। ধরেন একটা স্টার্টআপ মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অপারেশন এখানে হচ্ছে। আপনার কি অপারেশন আছে? আপনার মার্কেটিং আছে, আপনার সেলস আছে, আপনার ফাইন্যান্স আছে, ঠিক আছে? আপনার অপারেশন আছে, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে? আপনার কি বলে, আম, আপনার কমপ্লায়েন্স আছে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টস আছে, আপনার টেকনোলজি আছে।
কতগুলা জিনিস আছে, রাইট? একটা মানুষের পক্ষে কি সম্ভব এগুলো সবকিছু কাজ করা? ইম্পসিবল ভাই। এজন্য হ্যাঁ, স্টিল দেয়ার আর এক্সেপশনস। হ্যাঁ, আপনি এক্সেপশন পাবেন যে একজন ফাউন্ডার নিজে একটা স্টার্টআপকে বিল্ড করতে পেরেছে, বাট দ্যাট ইজ ভেরি রেয়ার। আপনি ১০০টার মধ্যে এরকম এক্সেপশন প্রবাবলি ১টা ২টা পাবেন। সো আপনি টিপিক্যালি একটা স্টার্টআপের যদি একজন ইনভেস্টর, একজন ফাউন্ডার হয়ে থাকে, ধরে নেওয়া হয় যে এটার ফেলিওর সম্ভাবনা অনেক বেশি। সো আইডিয়ালি ইউ শুড হ্যাভ মাল্টিপল কো-ফাউন্ডার্স, অ্যাট লিস্ট 2, 3 উড বি ইভেন বেটার। কারণ আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন রেসপন্সিবিলিটি। ঠিক আছে? ভাই একটু আগে আপনি যেটা বললেন যে একজন ফাউন্ডারের যেটা মোটিভেশন সেটা হচ্ছে মানে আমি দেখে ছাড়বো, ওই 2-3% আমি হয়ে ছাড়বো, এটাই দিন শেষে তার আলটিমেট মোটিভেশন বা সে লেগে থাকার একটা ধৈর্য জিনিস তার মধ্যে আছে। এখন আমি যখন কো-ফাউন্ডার নিব, ফর এক্সাম্পল আমি আমার কথা বলতেছি, নট নেসেসারি যে আমার কো-ফাউন্ডারেরও সেম ধৈর্য থাকতে পারে, সে কিন্তু মাসে কুইট করলেও করতে পারে বা আমার যে মোটিভ তার মোটিভ নাও ম্যাচ করতে পারে। সো এই ক্ষেত্রে কো-ফাউন্ডার এই খুঁজে বের করার সূত্রটা কি হওয়া উচিত? আমরা বলি স্টার্টআপে যে কো-ফাউন্ডার বের করা আর ইট ইজ লাইক এ কাপল। ঠিক আছে? আপনি আপনার আম জীবনে যার সাথে সারা জীবন কাটাবেন তাকে কিভাবে বাছাই করেন? কতটুকু সতর্ক হয়ে বাছাই করেন? কম্প্যাটিবিলিটি আপনি কিন্তু চেক করেন, রাইট? কো-ফাউন্ডারও কিন্তু খুঁজে বের করতে হয় কম্প্যাটিবিলিটি দেখে। মানে আপনার স্কিল সেট তো আর সবকিছু থাকবে না। দেখা যাবে আপনি হয়তোবা টেকনোলজি খুব ভালো বুঝেন, আপনি হয়তোবা কাস্টমার খুব ভালো বুঝেন, কিন্তু আপনি ফাইন্যান্স বুঝেন না। ঠিক আছে? অথবা আপনি ফাইন্যান্স বুঝেন, আপনি টেকনোলজি বুঝেন না। সো আপনি যখন কো-ফাউন্ডার খুঁজে বের করবেন, নাম্বার 1 জিনিস হচ্ছে কমপ্লিমেন্ট করে কিনা। আপনার কো-ফাউন্ডার স্কিলগুলো আপনাকে কমপ্লিমেন্ট করে কিনা। নাম্বার 2 হচ্ছে আপনার যে ভিশন, সেই ভিশনে আপনার কো-ফাউন্ডার ডিপলি বিলিভ করে কিনা। নাম্বার 3 হচ্ছে কো-ফাউন্ডারের সাথে আপনার কম্প্যাটিবিলিটি মানে কানেকশন কতটুকু স্ট্রং। হ্যাঁ? আপনারা স্কিল কম্প্যাটিবিলিটি আছে। আপনার আপনার ভিশনে সে বিলিভ করে। কিন্তু আপনারা ২ জন খালি লাইগা যায়। ঠিক আছে? ঝগড়া লেগে যায়। মিলে না। তাহলে তো হবে না। সো পার্সোনাল কম্প্যাটিবিলিটিও খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো এই সবগুলা যদি মিলে তাহলে আপনি প্রবাবলি একজন গুড ক্যান্ডিডেট খুঁজে পাইলেন। তারপরেও ভাই কাজ করতে, করতে কিন্তু বুঝা যায় বন্ডিং কেমন। দেখা গেল যে আপনি ১-২ মাস কাজ করলেন, মনে হচ্ছে ঠিক আছে। ৩ মাসের মাথা দেখা গেল তার ধৈর্য চলে গেছে বা আপনার ধৈর্য চলে গেছে। তার সাথে তো হবে না। সো আপনার যে কো-ফাউন্ডার খুঁজে পাওয়ার জার্নিটা অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে? এখন কোথায় পাওয়া যায়? আমার কো-ফাউন্ডার ফর এক্সাম্পল আমার ক্লাসমেট। আমরা একসাথে গ্র্যাজুয়েশন করেছি। সো তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আমাদের স্কিল সেটটা কমপ্লিমেন্ট করে খুব ভালোভাবে। আমি যেগুলাতে দক্ষ সে সেগুলোতে দক্ষ না। সে যেটাতে দক্ষ আমি সেটাতে দক্ষ না। এবং আমাদের ভিশন খুব ভালো ম্যাচ করে। আমাদের পার্সোনালিটিটা খুব ভালো কমপ্লিমেন্ট করে। যে কারণে আমি খুবই লাকি যে আমার যে কো-ফাউন্ডার বিপ্লব তাকে পেয়েছি। বাট এরকম লাক সবার থাকে না। তো কোথায় পাওয়া যায়? উইদিন ফ্রেন্ড সার্কেল আপনি যদি স্কিলগুলা কমপ্লিমেন্ট করতে পারে এমন কাউকে পান যে আপনার ভিশনে বিলিভ করে, খুব ভালো হয় যে আপনি যদি উইদিন ফ্রেন্ড সার্কেলে পান। আপনার ক্লাসমেটদের ভিতরে যদি পান খুব ভালো হয় বিকজ আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে। বাট ওই কন্ডিশনগুলা কিন্তু মিট করতে হবে। আপনি একজন স্ট্রেঞ্জারের ভিতরেও কিন্তু কো-ফাউন্ডার খুঁজে পাইতে পারেন। যদি স্কিলগুলো কমপ্লিমেন্ট। বাট একটা লম্বা সময় কিন্তু আপনাদের একসাথে কাজ করে আগে দেখতে হবে কমিট করার আগে যে হাউ ইট গোজ। ঠিক আছে? আপনার স্টার্টআপ ইকোসিস্টেমের ভিতরে যেসব অন্যান্য আপনার স্টার্টআপে অনেক আ কো-ফাউন্ডাররা যারা থাকে, অনেক সময় অনেক স্টার্টআপ কিন্তু জার্নি শুরু হয় বাট এট সাম পয়েন্ট তারা ছেড়ে দেয়। তখন ওইখান থেকে আপনি অনেক কো-ফাউন্ডার খুঁজে পাইতে পারেন। বিকজ তারা অলরেডি একটা এক্সপেরিয়েন্স গ্রো করে এই জার্নিতে। ঠিক আছে? এবং আপনি তাদেরকে অবজার্ভ করতে পারেন, তাদের জার্নিটা অবজার্ভ করতে পারেন। সো আপনি তাদের মাঝখানে খুঁজে পাইতে পারেন। ঠিক আছে? There are many ways. But the truth is it is not easy. Very difficult. একটা মজার প্রশ্ন করি। আপনি আ ২০০৯ সালে গাড়ি কিনছেন। গাড়ি কেনার পর একদিন আপনি গুলশানের মোড়ে একটা প্রবলেম ফেস করছেন। এরপর চিন্তা করছেন ফাইন মঙ্গল গ্রহে এখন মহাকাশে মানুষ চলে যাচ্ছে আর আমি একটা গ্যারেজ পাচ্ছি না। সো এটা আপনার প্রবলেম ছিল। বিপ্লব ভাইয়ের প্রবলেম কিন্তু ছিল না।
সো আপনি বিপ্লব ভাইকে কি অ্যাপ্রোচ করছেন যে উনি আপনার প্রবলেমকে ওনার প্রবলেম মনে করছেন? আচ্ছা, আমার সমসাময়িক সময়েই কিন্তু বিপ্লব গাড়ি কিনেছিল ২০০৯ সালেই। তারও সিমিলার এক্সপেরিয়েন্স হয়েছিল। সো হি ওয়েন্ট থ্রু দ্য সেম প্রবলেমস। আই ইউজড টু নো। উই ওয়্যার ওয়েল কানেক্টেড। তো সে বিদেশে চাকরি করতে চলে গিয়েছিল। আমি দেশেই ছিলাম। বাট উই ওয়্যার ভেরি ওয়েল কানেক্টেড। উই হ্যাড ভেরি গুড বন্ডিং, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। তো সে ২০১৮ সালে বিদেশ থেকে ব্যাক করে। আমি নাম শুরু করে দিই। ব্যাক করে সে আম অন্য একটা জায়গায় ইনভেস্ট করে। সে একটা অনলাইন বিজনেসও শুরু করে। বাট আনফরচুনেটলি ২ টাই ফেল করে। তখন আমি তাকে প্রস্তাব দেই যে, "তাহলে চল আমরা যান্ত্রিক একসাথে কাজ করি।" সো হি ওয়াজ ভেরি ওয়েল নো আম আ সে প্রবলেমটা সম্পর্কে খুব ভালো করেই জানতো গাড়ি মেইনটেন্যান্স ইন্ডাস্ট্রির এবং আমার উপরে তার খুব ডিপ বিলিফ ছিল এবং আমি যখন তাকে অ্যাপ্রোচ করি সে এক কথায় রাজি হয়ে যায়। সো দিস ইজ হাউ ইট ওয়ার্ক। ওকে। আমরা আ ঠিক ৫ মিনিট আগে একটা কনভারসেশন চলতেছিল আমাদের যেখানে আমরা বলতেছিলাম যে আমি বলতেছিলাম যে 90% স্টার্টআপ ফেল করে। আপনি আবার বললেন যে বাংলাদেশের ক্ষেত্রে এটা 97-8%। সো এই যে 97-98% স্টার্টআপ ফেল করে, এই স্টার্টআপগুলো ফেল করার মেজর কমন রিজন গুলো আসলে কি? আচ্ছা, নাম্বার 1 রিজন আমি যেটা বলবো, আমাদের এখানে সবকিছুই অতিরিক্ত আনস্ট্রাকচারড। সো আপনি যখন অতিরিক্ত আনস্ট্রাকচারড কোনো কিছুকে স্ট্রাকচার করতে চাইবেন, আপনাকে অনেক, অনেক বেশি এফোর্ট দিতে হবে। ইটস লাইক মুভিং এ মাউন্টেন অথবা উল্টাভাবে বলি বয়েলিং অ্যান ওশন একটা টার্ম আছে। মানে আপনি তো একটা সমুদ্রকে আগুন জ্বালায় গরম করতে পারবেন না, রাইট? ইট ইজ নিয়ার টু ইম্পসিবল। সো বিল্ডিং এ স্টার্টআপ ইন বাংলাদেশ ইজ লাইক বয়েলিং অ্যান ওশন। You have to move too many mountains which is extremely difficult. এই কারণেই মূলত বেশিরভাগ 97% 98% ঠিক আছে? আমি সহজ করে অ্যান্সারটা বললাম। বাট আমরা যদি ভিতরে ঢুকি তাহলে একটা রিজন বলি যে if you want to build something very innovative, you have to find a problem that is solvable. ঠিক আছে? একটা প্রবলেমকে সলভ করতে গেলে আপনার খুব ভালো ইনোভেটিভ আইডিয়া লাগবে এবং সেই আইডিয়াটা এক্সিকিউট করতে হবে। সেই এক্সিকিউশন জন্য আপনার হিউম্যান রিসোর্স লাগবে, ফাইন্যান্সিয়াল রিসোর্স লাগবে, প্রোডাক্ট মার্কেট ফিট ডেভেলপ করার জন্য যে জার্নিটা, সেই জার্নিটা পার হইতে হবে। বেশিরভাগ স্টার্টআপ সেই জার্নিটা পার হওয়ার জন্য যথেষ্ট রিসোর্স অ্যারেঞ্জ করতে পারে না। ওই যে যেটা বললাম যে ইউ হ্যাভ টু মুভ টু মেনি মাউন্টেন্স উইথ লিটল রিসোর্স, লিটল ফাইন্যান্স, এটা আমরা বেশিরভাগই পারি না। সো দিস ইজ ওয়াই দ্য ফেলিউর রেট ইজ ভেরি হাই হিয়ার। আচ্ছা, এর মানে বাংলাদেশ কি তাহলে স্টার্টআপ ফ্রেন্ডলি না? আমি এটা এইভাবে বলব না, এটা অনেক বেশি নেগেটিভ হয়ে যায়। বিল্ডিং এ স্টার্টআপ ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমি এটাকে পজিটিভলি দেখি এই সেন্সে যে বাংলাদেশে টু মেনি প্রবলেমস আছে, তার মানে ইউ ক্যান নেভিগেট থ্রু প্রবলেমস। ইফ ইউ ফেল ইন ওয়ান প্রবলেম ইউ হ্যাভ অ্যানাদার প্রবলেম লাইন্ড আপ। ঠিক আছে? সো ইউ ক্যান পিভট। এটা আমি একটা অপরচুনিটি হিসেবে দেখি। চ্যালেঞ্জ ইজ ইট ইজ ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ নেসেসারি রিসোর্সেস। ফাইন্যান্সিয়াল রিসোর্স বলেন, ম্যান পাওয়ার বলেন, ঠিক আছে? এগুলো অ্যারেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে? বাট ইট ইজ মোর ডিফিকাল্ট দ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি এটা বলবো। এবং দ্য মেজর রিজন ইজ ইট ইজ ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ রিসোর্সেস। এটা আমি বলবো। বাট আমি এটাকে না অপরচুনিটি হিসেবে দেখি। দ্য ডিপার দ্য প্রবলেমস আর, দ্য বেটার দ্য অপরচুনিটি ফর এ রিয়েলি ইনোভেটিভ ফাউন্ডার। মানে আপনি যদি একটা প্রবলেমকে খুব ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, আপনি সেটাকে ডিপলি সলভ করার জন্য হাইলি ইনোভেটিভ প্রসেস ডেভেলপ করতে পারবেন। তখন কিন্তু আপনার ফাইন্যান্সের উপর ডিপেন্ডেন্সি কমে যাবে। বিকজ ইউ উইল বি সো মাচ ইনোভেটিভ দ্যাট ইয়োর ইনোভেশন জাস্ট উইল ওয়ার্ক। এবং তখন আপনি কিন্তু ফাইন্যান্স অ্যাট্রাক্ট করতে পারবেন, রিসোর্স অ্যাট্রাক্ট করতে পারবেন। সো আমার উত্তরটা হচ্ছে হ্যাঁ, এখানে ইকোসিস্টেম মেবি অত ফ্রেন্ডলি না, এখানে মেবি ফাইন্যান্স অত ইজি না পাওয়া, এখানে মেবি রিসোর্স অ্যারেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। বাট দ্য আনসার ইজ ইউ হ্যাভ টু বি ভেরি ইনোভেটিভ। ইউ হ্যাভ টু লার্ন দ্য প্রবলেম এক্সট্রিমলি ডিপলি। তখন ইভেন ইফ ইট ইজ ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ রিসোর্সেস অর ফাইন্যান্সেস, ইউ উইল বি এবল টু অ্যাট্রাক্ট দোজ। এটা হচ্ছে আমার আনসার। সো আমাদেরকে বেশি ইনোভেটিভ হইতে হবে, প্রবলেম অনেক ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাহলে আমরা পাবো রিসোর্স, ফাইন্যান্স সবই পাবো।
ভাই আমরা যদি একটু ইন্ডিয়ার দিকে তাকাই, অলমোস্ট কিন্তু সেম কালচার, সিমিলার মাইন্ডসেট, সিমিলার প্রবলেম। ইন্ডিয়াতে একটা বেটার জিনিস আছে ওদের ইকোসিস্টেম, মানে ফাইন্যান্সটা, আই গেস আমার ধারণা যে ফাইন্যান্সিয়াল অনেক সলভেন্ট, বা ফাইন্যান্স আনাটা বা ওদের জন্য অনেক ইজি, বা ওদের ইকোসিস্টেমটা হয়তো ফ্লেক্সিবল স্টার্ট আপের জন্য। যে কারণে আমরা ইন্ডিয়াতে দেখি কি স্টার্ট আপগুলো অনেক গ্রো করে, যেটা বাংলাদেশে হয় না। আবার ইন্ডিয়ার স্টার্ট আপের যদি আমরা একটু তাকাই, ইন্ডিয়াতে যেটা দেখা যায় যে ইন্ডিয়ার যে সমস্ত স্টার্ট আপ ফাউন্ডার আছে, মেজরিটি ফ্রম টেক ব্যাকগ্রাউন্ড। সো বাংলাদেশে আমি প্রবাবলি এটা দেখি নাই যে টেক ব্যাকগ্রাউন্ডের মানুষজনই স্টার্ট আপে আসে। সো এটা কি নেসেসারি যে টেক ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি ইন্ডিয়াতে দেখছি গ্রো করছে টেক ব্যাকগ্রাউন্ডের মানুষজন। সো টেক ব্যাকগ্রাউন্ডের মানুষ হওয়া বা ফাউন্ডার হওয়া কি মানে কোনো ফ্যাসিলিটি আনে কিনা বা কোনো সুবিধা পাওয়া যায় কিনা? এটা মাস্ট না, বাট এটা ইম্পর্ট্যান্ট। সাদা একটা প্রশ্ন এড করি ভাই, সেটা হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ডের লোকজনকে আপনি প্রিফার করেন যে স্টার্ট আপে আসা উচিত বা করা উচিত? একজন একজন ফাউন্ডার যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, ইফ হি অর শি হ্যাজ এ ভেরি ইনোভেটিভ মাইন্ড অ্যান্ড কোনো একটা সার্টেন ডোমেনে ডিপ প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, সে যে কোনো ব্যাকগ্রাউন্ডের হইতে পারে। এটা নট নেসেসারি যে টেক ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। কিন্তু একজন টেক ব্যাকগ্রাউন্ডের ফাউন্ডার যখন একটা স্টার্ট আপ লঞ্চ করে, সে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, ঠিক আছে? আনফেয়ার অ্যাডভান্টেজ পায়। ফর এক্সাম্পল, একটা স্টার্ট আপকে তো স্কেলেবল হইতে হবে, আমরা জানি, বিকজ তার গোল হচ্ছে খুব ফাস্ট গ্রো করা। এবং স্কেলেবল হইতে হলে টিপিক্যালি টেকনোলজি ড্রিভেন হইতে হবে সেটা। এবং একটা টেক কোফাউন্ডার খুব ফাস্ট সেই টেকনোলজি বেসড প্রোটোটাইপগুলো ডেভেলপ করতে পারে, ট্রাই করতে পারে, ঠিক আছে? সো এই জন্য প্রেফার করা হয় যে ফাউন্ডাররা যদি টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, দে আর লাইকলি টু গেট মোর সাকসেস দেন দ্য আদার ফাউন্ডার্স, বাট ইটস নট নেসেসারি। আর দ্বিতীয়ত, আপনি হ্যাঁ, একজন ফাউন্ডার নন টেক ব্যাকগ্রাউন্ডের হইতেই পারে, বাট সে একজন কো ফাউন্ডার আনতে পারে যার টেক ব্যাকগ্রাউন্ড আছে। সো দ্যাটস হাউ দে ক্যান কমপ্লিমেন্ট দেয়ার স্কিল সেট। আরেকটা জিনিস বলি, আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের টেক ব্যাকগ্রাউন্ডের ফাউন্ডার আপনি কম দেখেছেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা ঠিক না। মানে প্রচুর টেক ব্যাকগ্রাউন্ডের ফাউন্ডার এখানে আছে, বাট যাদের নাই তাদের আবার টেক কো ফাউন্ডারও আছে, ঠিক আছে? আর ইন্ডিয়াতে স্টার্ট আপ ইকোসিস্টেম অনেক বেশি এগিয়ে গেছে, এটা সত্যি। তাদের এখানে ফাইন্যান্সের অ্যাভেলেবিলিটি থেকে শুরু করে আপনার নলেজ, স্কিল সেট, সব কিছুই অনেক বেশি অ্যাভেলেবল। তার মানে এই না যে স্টার্ট আপের সাকসেস রেটও যে ওখানে অনেক বেশি, তা না। ওখানেও স্টার্ট আপের প্রচুর ফেইলিউর আছে, আমাদের এখানে জাস্ট আর একটু বেশি আর কি। এই এই যেহেতু আমরা ইন্ডিয়া নিয়ে কথাবার্তা বলতেছিলাম যে ইন্ডিয়ার ইকোসিস্টেম, সো আমরা ধরেন বাংলাদেশে একটা প্রোগ্রাম খুব ফেমাস হয়েছে স্টার্ট আপ নিয়ে, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, বাট এরপর আমরা দেখছি বাংলাদেশে আবার শার্ক ট্যাঙ্ক বাংলাদেশও আসছে। সো ওইখানে আমরা দেখছি যে বিভিন্ন ফাউন্ডাররা যায় ইনভেস্টমেন্ট সিক করার জন্য। সো ইনভেস্টমেন্ট সিক করতে গেলে ফাউন্ডাররা প্রথমত, আমার অনেকগুলো প্রশ্ন এখানে। প্রথম প্রশ্ন যেটা, আপনি যখন কারো কাছে ইনভেস্টমেন্ট সিক করতে যাবেন, সে আপনার মধ্যে কি খুঁজবে? তার মানে আমার কি কি থাকা উচিত? কি থাকলে ইনভেস্টমেন্ট খুঁজতে যাওয়া উচিত? মানে একজন ফাউন্ডারের ভিতরে কি থাকলে ইনভেস্টমেন্ট খুঁজতে অথবা যাওয়া আমার উচিত? ওই ওভারঅল স্টার্ট আপে বা বিজনেসে কি থাকলে বা কখন আমি ফিল করবো যে আমার এখন ইনভেস্টমেন্ট খোঁজা উচিত? আপনি টিপিক্যালি শুরুতে আপনার আইডিয়াটা ট্রাই করতে হবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সংখ্যক কাস্টমারকে সার্ভ করতে হবে, আপনার প্রোডাক্টটা বানাইতে হবে এবং সার্ভ করে এটা কনফিডেন্স পাইতে হবে নিজের, যে আমার প্রোডাক্টটা কাজ করতেছে, কাস্টমাররা আমার প্রোডাক্ট পছন্দ করে, আমি সেল করতে পারছি, ঠিক আছে? এবং আমি সেল করে এনাফ রেভিনিউ আর্ন করতে পারছি। আমি হয়তো বা কোম্পানি প্রফিটে রান করতে পারছি না, বাট আই এম এবল টু সার্ভ মাই কাস্টমার্স অ্যান্ড দে আর হ্যাপি। এবং আজকে হয়তোবা আমি ১০০টা কাস্টমারকে সার্ভ করতেছি, আমার কোম্পানি হয়তোবা লসে চলতেছে। কিন্তু আমি হিসাব করে দেখছি, আমি যদি ১,০০০ কাস্টমারকে সার্ভ করি, আমার কোম্পানি লাভে চলে যাবে। এবং আমি ক্লিয়ারলি জানি যে ১,০০০ কাস্টমারকে কিভাবে রিচ করব। কিন্তু ১০০টা কাস্টমারকে আমি সার্ভ করতে পারছি ঠিকই, ১,০০০ কে যে সার্ভ করব, আমার ক্যাপাসিটি বিল্ড করতে হবে। এই টাকাটা আমার নাই। কারণ আমি তো ১০০ জনকে সার্ভ করে লস করতেছি। তখন একজন ইনভেস্টর দেখবে, আরে এই ১,০০০ তো সে যদি সার্ভ করতে পারে, আসলেই তো সে লাভে চলে যাবে। কিন্তু এই ১০০ থেকে ১,০০০ এ পৌঁছানোর জার্নিটাতে তার মনে হয় ১০ লাখ টাকা লাগবে। তো আমি ওকে ১০ লাখ টাকা দিয়ে তার যদি ১০ থেকে ২০% শেয়ার নিয়ে নিই, কোম্পানিটা কিন্তু প্রফিটে চলে যাচ্ছে। তখন এটা একটা ইনভেস্টমেন্ট কেস তৈরি হয়। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। একজন ফাউন্ডার যদি ফিল করে, হ্যাঁ,
এই টাকাটা পাইলে আমি এই জায়গায় পৌঁছাতে পারবো, অ্যান্ড ইফ হি ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, তখন সে কিন্তু কনফিডেন্টলি একজন ইনভেস্টরকে এটা বলতে পারে। ইনভেস্টরও যদি ফিল করে হ্যাঁ, দ্য ফাউন্ডার ইজ ভেরি শিওর অ্যাবাউট হিজ জার্নি উইথ হিজ নাম্বারস অ্যান্ড ভিশনস অ্যান্ড প্রোডাক্টস অ্যান্ড কাস্টমার্স, ইয়েস আই ক্যান পুট মানি। দিস ইজ হাউ একটা ইনভেস্টমেন্ট ওয়ার্কস অ্যাট দ্য ভেরি বেসিক লেভেল। ওকে, তো ধরেন আমি কোনো একটা বিজনেসে 10 লাখ টাকা দিলাম, এটার এগেনস্টে আমি কত পার্সেন্ট আমি পাবো, এটা ভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করে। তো এই ভ্যালুয়েশনটা ফিক্স হয় কিভাবে? আচ্ছা, এটা ডিপেন্ড করে এটা কি স্টার্ট আপ নাকি এটা একটা টিপিক্যাল এসএমই বিজনেস। আমি যেহেতু স্টার্ট আপের লোক, আমি স্টার্ট আপ নিয়ে কথা বলি। একজন স্টার্ট আপ ফাউন্ডার যখন তার স্টার্ট আপের জন্য ফান্ড রেজ করে, এটার ভ্যালুয়েশন কী হবে ডিপেন্ড করে স্টেজের উপরে, সে কোন স্টেজে আছে। সে যদি সিড স্টেজে থাকে তাহলে একরকম, সে যদি গ্রোথ স্টেজে থাকে তাহলে একরকম, সে যদি ধরেন এস্টাবলিশড স্টেজে থাকে তাহলে আরেক রকম। আমি সিড স্টেজ নিয়ে কথা বলি। সিড স্টেজ, আর তার আগে আরেকটা স্টেজ আছে আইডিয়া স্টেজ। হ্যাঁ, আইডিয়া স্টেজ হচ্ছে যে আপনার আইডিয়াটা আছে, আপনি অ্যাজ এ ফাউন্ডার খুবই ক্রেডিবল, মানে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার স্কিল সেট, আপনার স্টোরি, ঠিক আছে, আপনার সিচুয়েশন খুবই ক্রেডিবল, ইনভেস্টর আপনাকে পছন্দ করে অ্যাজ এ ফাউন্ডার। সেকেন্ড হচ্ছে আপনি যে আইডিয়াটা নিয়ে কথা বলতেছেন, যে প্রবলেমটা নিয়ে কথা বলতেছেন, ইনভেস্টর সে প্রবলেমটাতেও বিলিভ করে, ইয়েস দিস প্রবলেম শুড বি সলভড, এটা বিলিভ করে। এবং আপনি যেভাবে প্রবলেমটাকে সলভ করবেন বলে বলছেন, আপনি কিছু এভিডেন্সও দিচ্ছেন যে হ্যাঁ দেখো, আমি তো শুধু আইডিয়া নিয়ে কথা বলতেছি না, আমি এই করছি এবং এইরকম কিছু রেজাল্ট আমি পাইছি, আমি ট্রাই করছি এটা। আমি 100টা কাস্টমার সাথে কথা বলছি, আমি কিছু প্রোটোটাইপ বানাইছি, তাদের কাছে রিচ করছি, আমি এই ফিডব্যাক পাইছি, আমি বিক্রিও করছি কিছু কাস্টমার কাছে, এই হচ্ছে ফিডব্যাক। সো দিস ইজ আইডিয়া স্টেজ। এইটাতে যদি ইনভেস্টররা বিলিভ করে, যেমন স্টার্ট আপ বাংলাদেশের আপনার আইডিয়া স্টেজে কিন্তু একটা ফান্ডিং আছে গভর্নমেন্টে, 10 লক্ষ টাকা পাওয়া যায়। সো আপনি এরকম আইডিয়া স্টেজে ছোট আকারে ফান্ডিং পাইতে পারেন। অনেক সময় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে ফান্ডিং পাওয়া যায়, ঠিক আছে। অনেক সময় কিছু অ্যাঞ্জেল ইনভেস্টর আছে যারা যদি ক্রেডিবল ফান্ডার হয়, আইডিয়াটা যদি খুব প্রমিজিং হয়, তারা ফান্ড দেয়। এবং এই সমস্ত ক্ষেত্রে সাধারণত যেমন ইকুইটি স্টার্ট আপ, মানে আইডিয়া ফান্ড যেটা, তারা সাধারণত ইকুইটি নেয় না। আর সাধারণত আইডিয়া ফান্ডিং খুবই রিস্কি, তো এই কারণে অনেক সময় ভ্যালুয়েশন হয় খুবই কম, যার ফলে অনেক বেশি ইকুইটি দিতে হয়। আচ্ছা, এবার আছে সিড স্টেজে। সিড স্টেজ মানে হচ্ছে আপনি আপনার আইডিয়া ইমপ্লিমেন্ট করেছেন, আপনার একটা টিম আছে, আপনার সেলস রেকর্ড আছে, আপনার কাস্টমার আছে, এবং আপনি অলরেডি প্রুফ করেছেন আপনার এই নাম্বারগুলা দিয়ে, ঠিক আছে। আপনার ইউনিট ইকোনমি আপনি জানেন, ঠিক আছে। আপনার গ্রোথ কিভাবে হবে আপনি জানেন। কিন্তু ওই যে আপনার হয়তোবা 1000 কাস্টমারকে সার্ভ করছেন, 1,00,000-এ সার্ভ করলে কোম্পানিটা প্রফিটে পৌঁছাবে বা একটা পর্যায়ে পৌঁছাবে। কিন্তু 1000 সার্ভ করার ক্যাপাসিটি আছে, 1,00,000 সার্ভ করার ক্যাপাসিটি আপনার নাই, ঠিক আছে। তখন এটাকে আমরা সিড স্টেজ বলতে পারি। তো তখন আপনি ভ্যালুয়েশন কি পাবেন এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। প্রথমত একটা জিনিস বলি, আপনি যদি স্টার্ট আপ হয়ে থাকেন, আপনাকে বিলিভ করতে হবে যে এটা একটা $1 বিলিয়ন পৌঁছাবে একদিন, প্রবাবলি 10 বছরে। আপনার ইনভেস্টরদেরও কনভিন্স করতে হবে যে দেখো, এখানে একটা $1 বিলিয়ন অপরচুনিটি আছে, দ্য ওয়ে আই প্ল্যান্ড ইট উইল রিচ $1 বিলিয়ন ভ্যালুয়েশন এট সাম পয়েন্ট। তখন ইনভেস্টররা ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হবে। আচ্ছা, এখন আপনি সিড স্টেজে আছেন কিন্তু একসময় $1 বিলিয়ন হবেন, এটা কিন্তু সবাই বিলিভ করে। এখন আপনার ভ্যালুয়েশনটা কি হবে? আপনার কিন্তু নাম্বার খুব বেশি নাই আসলে। আপনি প্রুফ করেছেন যে আপনার প্রোডাক্টটা কাজ করে, বাট স্টিল আপনার নাম্বার খুব বেশি নেই। প্রবাবলি আপনি মাসে কয়েক লাখ টাকার সেল করেন, নট এ বিগ নাম্বার। এখন এই সেল রেকর্ডের উপরে তখন আসলে ভ্যালুয়েশন হয় না। তখন মূলত ভ্যালুয়েশনটা হয় প্রমিসের উপরে, যে হ্যাঁ এই ছেলেটা $1 বিলিয়ন একটা আইডিয়ার পিছনে কাজ করতেছে এবং মনে হচ্ছে সে হি ইজ ভেরি প্রমিজিং, কাজ করবে। তখন ইনভেস্টররা যে ভ্যালুয়েশনটা করে এটা ডিপেন্ড করে, এটা করে কিছু স্ট্যান্ডার্ডের উপরে। তখন তারা দেখে যে বাংলাদেশের মতো সিমিলার মার্কেটে, সিমিলার ইন্ডাস্ট্রিতে সাকসেসফুলি যেসব স্টার্ট আপ বিল্ড হয়েছে এই সেক্টরে, সিমিলার প্রবলেম যারা সলভ করেছে, তারা সিড স্টেজে ভ্যালুয়েশন কেমন ছিল। সো ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে
যারা এই প্রবলেমটা সলভ করেছে তারা সিড স্টেজে ভ্যালুয়েশন কেমন ছিল? পাকিস্তানে, হ্যাঁ, সিড স্টেজে যারা এই প্রবলেমটা সলভ করেছে তাদের সিড স্টেজে ভ্যালুয়েশনটা কেমন ছিল? এক্সাম্পল যদি থাকে তখন মোটামুটি ধরেন পাইলো, আচ্ছা সিড স্টেজে ইন্ডিয়াতে $10 মিলিয়ন ভ্যালুয়েশন ছিল। এখন ইন্ডিয়াতে মার্কেট অপরচুনিটি বাংলাদেশের 10 গুণ। কাজে বাংলাদেশের ভ্যালুয়েশন কত হচ্ছে? প্রবলি 1 মিলিয়ন। পাকিস্তানে কত ছিল? $2 মিলিয়ন বা $3 মিলিয়ন ছিল। তো পাকিস্তানের মার্কেট অপরচুনিটি বাংলাদেশের প্রবলি সিমিলার। কাজে ওকে, $1 থেকে $2 মিলিয়ন ভ্যালুয়েশন প্রবলি দেওয়া যাইতে পারে। ঠিক আছে? এই স্টেজে সাধারণত এভাবে ভ্যালুয়েশন হয়। আবার অনেক সময় যদি এক্সাম্পল খুঁজে না পাওয়া যায়, তখন যেটা করে, তখন তারা দেখে আচ্ছা ঠিক আছে এই সেক্টরে হয়তো বা এক্সাম্পল নাই, কিন্তু $1 বিলিয়ন একটা মার্কেট আছে বোঝা যায়। তো $1 বিলিয়ন স্টার্ট আপগুলোর জন্য টিপিক্যালি ইন্ডিয়া, পাকিস্তান বা সিঙ্গাপুর বা এই রিজিয়নে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, এই রিজিয়নে $1 বিলিয়ন অপরচুনিটি আছে। এই সমস্ত ক্ষেত্রে সিড স্টেজের ভ্যালুয়েশন কত হয়? এরকম তারা দেখলো যে আচ্ছা 2 থেকে 5 মিলিয়ন, $10 মিলিয়ন হয়। এখন বাংলাদেশের মার্কেট অপরচুনিটি কত? একটু ছোট। কাজে তারা স্কেল ডাউন করে $1 থেকে $2 মিলিয়ন এরকম ভ্যালুয়েশন করে সাধারণত। এটা হচ্ছে সিড স্টেজ। এবার আসি সিরিজ এ স্টেজ। সিরিজ এ স্টেজ মানে হচ্ছে আপনি মোটামুটি আপনার প্রোডাক্ট মার্কেট ফিট প্রুভেন, আপনি স্কেল করার পর্যায়ে আছেন। হ্যাঁ, খুব স্ট্রং আপনার প্রোডাক্ট। আপনি মোটামুটি $5 থেকে $10 মিলিয়ন রেজ করলে এটাকে আপনি কান্ট্রি ওয়াইড স্কেল করতে পারবেন। ঠিক আছে? বা রিজিয়ন ওয়াইড স্কেল করতে পারবেন। আপনি এখন জানেন কিভাবে স্কেল করতে হবে। এভরিথিং ইজ ওয়ার্কিং, ইউ জাস্ট নিড টু স্কেল। তখন সাধারণত সেলস রেকর্ড দেখা হয়। বছরে কত টাকার সেল? বছরে হয়তো বা সেই স্টার্ট আপটার 10 কোটি টাকা সেল, 20 কোটি টাকা সেল বা 5 কোটি টাকা সেল। তখন তারা যেটা করে রেভিনিউ মাল্টিপল হিসাব করে। মানে মার্জিন দেখে তখন। আচ্ছা, তার 10 কোটি টাকা সেল, তার মার্জিন কত? মার্জিন কি 10% নাকি 20% নাকি 30% নাকি 40% নাকি 5%? মার্জিন যদি বেশি হয় তখন মাল্টিপল বেশি হয়। সো কোনো একটা স্টার্টআপের হয়তো মার্জিন 40%, ঠিক আছে? তখন হয়তো তার বছরে সেল কত? 10 কোটি টাকা। তার মার্জিন কত? 40%। তখন সে মাল্টিপল পাবে বেশি। মাল্টিপল মানে হচ্ছে আচ্ছা বছরে 10 কোটি টাকা, তাহলে তাকে 5 দিয়ে গুণ দেই। কত হয়? 50 কোটি। তাহলে তার ভ্যালুয়েশন 50 কোটি। আরেকটা স্টার্টআপের হয়তো বা সেল 10 কোটি কিন্তু তার মার্জিন 10%। তখন সে কিন্তু মাল্টিপল কম পায়। তখন তাকে হয়তো আর 2 দিয়ে গুণ দেওয়া হয়, 2x। আরেকটা স্টার্টআপের মাল্টিপল হয়তো বা রেভিনিউ অনলি 2%। তখন সে কিন্তু মাল্টিপল পায় না বেশি, তখন সে মাল্টিপল পায় কম। সো কোনো একটা সাস স্টার্টআপ, সফটওয়্যার এজ এ সার্ভিস স্টার্টআপ, হয়তো বা তার রেভিনিউ মার্জিন 200%, সে এমনও মাল্টিপল পাইতে পারে 20x, 30x। ঠিক আছে? সাস স্টার্টআপগুলোর রেভিনিউ মাল্টিপল সাধারণত বেশি হয়, তো তারা অনেক হায়ার ভ্যালুয়েশন পায়। সো ওই ফ্রম সিরিজ এ অনওয়ার্ডস সব কিছু সাধারণত রেভিনিউ মাল্টিপল দিয়ে হিসাব করা হয়। সো দিস ইজ হাউ এ ভ্যালুয়েশন ওয়ার্কস। ভাই মানে সিড, প্রি-সিড বোঝা যায় যে মাত্র বৃক্ষরোপণ করছে, আসতেছে, বোঝা যায়। বাট হঠাৎ করে সিরিজ এ, সিরিজ বি মানে এই সিরিজ ব্যাপারটা আসলে কি? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন। এটা অনেকেরই মিসকনসেপশন আছে এটা নিয়ে। সিড হচ্ছে সিডিং করা হয়েছে। সো অ্যাঞ্জেল ইনভেস্টর বা কিছু ভিসিও থাকতে পারে, সিডিং করেছেন কিছু ফান্ড দিয়ে, যাতে এই স্টার্টআপটা প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে পায়। তারা ডিপলি বিলিভ করে ওই স্টার্টআপের ভিশনে, এবং তারা প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে পেয়েছে, এবং তারা যথেষ্ট সেল জেনারেট করছে উইথ গুড ইউনিট ইকোনমি, যেটা প্রুফ করে যে এটাকে আসলে এখন একটা $1 বিলিয়ন নিয়ে যাওয়া যাবে উইথ এনাফ ফান্ডিং অ্যান্ড রিসোর্সেস। তখন বড় ইনভেস্টররা, টিপিক্যালি ফরেন ভিসি হয় এগুলা, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা, তারা হয়তো বা $5 মিলিয়ন, $10 মিলিয়ন ফান্ড এই স্টার্টআপটাকে দেয়। তখন যেটা হয় যে সিড স্টেজে যারা ইনভেস্টমেন্ট করেছিল তাদের বেশিরভাগই এক্সিট নেয়। তো প্রথম এক্সিটটা হয় যখন, এটাকে বলে সিরিজ এ। দ্য ফার্স্ট এক্সিট হ্যাপেন্স ফর সিড ইনভেস্টর্স। সিরিজ বি কি? সেকেন্ড এক্সিট। হয়তোবা সিরিজ এ তে যারা ইনভেস্ট করেছিল তাদের অনেক হয়তোবা সিরিজ বি তে এক্সিট নেয়। সিরিজ সি কি? থার্ড এক্সিট। সিরিজ বি তে অনেকে ইনভেস্ট করেছিল বা সিরিজ এ তে অনেকে ইনভেস্ট করেছে, তাদের হয়তো অনেকে সিরিজ বি তে এক্সিট নেয়। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ভাই এই জিনিসটা আমি নিজেও অনেকবার শুনছি। আমি স্পেশালি শার্ক ট্যাঙ্কে শুনছি যে তোমার এখানে ঢুকলে আমি তো এক্সিট নিতে পারবো না।
এক্সিট নেওয়া মানে কি? আচ্ছা, ভেরি গুড। এক্সিট নেওয়া মানে হচ্ছে দেখেন, একটা নরমাল বিজনেস আসলে যারা ইনভেস্টররা ইনভেস্ট করে, এক্সপেকটেশন কি থাকে? বছর শেষে একটা ডিভিডেন্ড পাবে। ডিভিডেন্ড মানে হচ্ছে লাভের অংশ। এই যে শেয়ার মার্কেটে আপনি দেখেছেন। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে ইনভেস্ট করলেন আপনার এক ফ্রেন্ডের সাথে। বছর শেষে যে লাভ হবে সেই লাভের একটা অংশ আপনি পাবেন, রাইট? এটাকে বলে ডিভিডেন্ড। এখন স্টার্টআপ তো ধরেন স্টার্টআপের গোল হচ্ছে যে ভাই আমি একটা বিলিয়ন ডলার প্রবলেম সলভ করব এবং সেই প্রবলেম সলভ করতে যে আমি দরকার হলে লসে চলবো কিন্তু আমি প্রোডাক্ট মার্কেট ফিটটা আগে খুঁজে পাবো এবং আম, লক্ষ লক্ষ কাস্টমার প্রবলেম আগে সলভ করবো এবং থ্রু দিস জার্নি একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছাবো যখন আমি লাভে পৌঁছাবো 10 বছরের মাথায়। তার এক পর্যন্ত আমি হয়তো লসেই চলবো। তো আপনি লাভটা দিবেন কিভাবে? আপনি যদি প্রতি বছর লসে চলেন, লাভ তো আর দিতে পারবেন না। এখন তাহলে স্টার্টআপে যারা ইনভেস্ট করছে তারা ডিভিডেন্ড কিভাবে পাবে? ডিভিডেন্ড তো দিতে হবে, রাইট? তো এই জন্য টিপিক্যালি স্টার্টআপে যারা ইনভেস্ট করে, ধরেন শুরুতে যারা সিড স্টেজে ইনভেস্ট করেছিল, একটু লো ভ্যালুয়েশনে ইনভেস্ট করেছিল, $2 মিলিয়ন ভ্যালুয়েশন। তারা যখন মানে ডিভিডেন্ড চায়, রিটার্ন চায়, তারা তো আর বছর শেষে লাভ পাচ্ছে না, ঠিক আছে? তাদের এক্সপেকটেশন হচ্ছে যখন সিরিজ এতে ওই স্টার্টআপটা যখন ফান্ড রেজ করছে $5 মিলিয়ন বা $10 মিলিয়ন, হয়তো বা তারা $20 মিলিয়ন ভ্যালুয়েশনে ফান্ড রেজ করছে। তো তার মানে যে $2 মিলিয়ন ফান্ড দিয়েছিল, সে $20 মিলিয়ন তার শেয়ারের প্রাইস 10 গুণ হয়ে গেছে। তো তখন তার শেয়ারটা হয়তো বা যে বাইরের ইনভেস্টর যে ইনভেস্ট করছে, উনি কিন্তু তার শেয়ারটাই কিনে নিতে পারে 10 গুণ বেশি দামে। তো তখন তার মানে যে সিড স্টেজে যে ইনভেস্ট করেছিল 10 গুণ দামে তার শেয়ারটা নতুন ইনভেস্টরের কাছে সেল করে সে চলে গেল। এটাকে বলা হয় এক্সিট। চেনা আরেকটা জিনিস ভাই, সেটা হইলো ধরেন সিরিজ এতে যে ইনভেস্ট করলো ফর এক্সাম্পল, যে বা সিডেই যে ইনভেস্ট করলো, তারা কিন্তু জানে ব্যবসাটা লস। সো সে আসলে এটাও জানে যে বছর শেষে সে এখানে ডিভিডেন্ড পাবে না। মানে এই সিডেরটা বুঝলাম, তার আশা হচ্ছে আমি ভাই সিরিজ এ পর্যন্ত নিয়ে গেলে আমার ভ্যালুয়েশন বেড়ে গেল। বাট যে হচ্ছে সিরিজ এতে গিয়ে টাকা দিল 20 গুণ বেশি টাকা, মানে সে কেন টাকা দেয়, কিসের আশা? সে তো তারা তো তখনও $1 বিলিয়ন যায়নি, তারা $20 মিলিয়ন অনলি, $20 মিলিয়ন ভ্যালুয়েশন। তার তো গোল $1 বিলিয়ন যাওয়া। তো যে $20 মিলিয়ন ভ্যালুয়েশনে ফান্ড ইনজেক্ট করেছে, তার তো এক্সপেকটেশন হচ্ছে এই ফান্ডটা নিয়ে এই স্টার্টআপটা উইদিন দ্য নেক্সট 2 ইয়ার্স গ্রো করবে $100 মিলিয়ন বা $200 মিলিয়ন। তো তার তো শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে, এটাই তার এক্সপেকটেশন। সো হ্যাঁ, লসে হয়তো বা চলতে পারে কিন্তু সে তো গ্রো করছে এবং একটা পর্যায়ে সে তো $1 বিলিয়ন পৌঁছাবে। $1 বিলিয়ন পৌঁছে সে হয়তো বা আইপিওতে যাইতে পারে অথবা সে প্রফিটে যাইতে পারে। সে তো আইদার তখন ডিভিডেন্ড নিয়ে এক্সিট নিতে পারে যখন শেয়ার মার্কেটে যাবে, অথবা তার শেয়ার আরও বড় ইনভেস্টর কাছে সেল করতে পারে। সমস্যা তো নেই। ভাই আরেকটা প্রশ্ন করি একটু পেছনে গিয়ে। জি। আহ, আমরা শুরুতে বলতেছিলাম যে সিড রাউন্ডে একজন ইনভেস্টর আসে যে কিনা হয়তো তখনও ওই স্টার্টআপটা হয়তো মাত্র 2 মিলিয়নের ভ্যালুয়েশন। ওই স্টেজে সে হয়তো ধরেন ফর এক্সাম্পল যে 10 লাখ টাকা সে ইনভেস্ট করলো, যে তুমি ভাই তোমার প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজে বের করো আমার এই টাকাটা দিয়ে। ধরেন আমি করছি ফর এক্সাম্পল। সো আমি কাউকে 10 লাখ টাকা দিলাম এবং শুরুর দিকে একটু স্টেক বেশি পাওয়া যায়। তো আমি ধরেন ফর এক্সাম্পল তার কাছ থেকে 40% নিলাম 10 লাখ টাকা দিয়ে। তো বেশি পাওয়া যায় আচ্ছা না। ফর এক্সাম্পল 10% হয়তো বা ফর আপনি এক্সাম্পল 10% নিলাম আমি 10 লাখ টাকা দিয়ে 1 আমি। থেকে 2% পাবেন ওকে, আমি সর্বোচ্চ। 10 লাখ টাকা দিয়ে 1 থেকে 2% স্টেক নিলাম। এখন আমার উদ্দেশ্য কি দিন শেষে? আমার উদ্দেশ্য তো হওয়া উচিত অ্যাজ এন ইনভেস্টর যে আমি বছর শেষে তোমার কাছ থেকে ভাই একটা প্রফিট আশা করি। এটাই তো আমার উদ্দেশ্য। নয়তো আমি কেন তাকে টাকা দিব? আমি ব্যাংকে রাখতাম। হ্যাঁ, ব্যাংকে রাখতাম টাকা। ব্যাংকে না রেখে তোমাকে দিছি বা টাকাটা বেশি পাওয়ার জন্য। নরমালি কিন্তু আমরা এভাবে চিন্তা করি। বাট ফ্যাক্ট হচ্ছে ওই স্টার্টআপ তো আছে লসে। সে আসলে রেভিনিউ দিবে কোত্থেকে বা প্রফিট দিবে কোত্থেকে? সো ধরেন আমরা আরো ৫ বছর আরেকবার করি ভাই, প্রশ্নটা গোলমাল পাকিয়ে ফেলছি। ভাই আমরা একটু ব্যাকে গিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করি। ফর এক্সাম্পল যে আমি একজন ইনভেস্টর, আমি আমি যান্ত্রিক ধরেন এখন সিড স্টেজে আছে। আমি যান্ত্রিককে 10 লাখ টাকা দিলাম, যান্ত্রিক আমাকে 2% স্টেক দিল। এখন আমার এক্সপেকটেশন কি যে প্রত্যেক বছর যান্ত্রিক আমাকে একটা ডিভিডেন্ড দিবে। বাট ৫ বছর পরও গিয়ে দেখলাম যে যান্ত্রিক এখনো প্রোডাক্ট মার্কেট ফিট খুঁজেই পাই নাই, সে এখন লসে। আমি চাচ্ছি ভাই আমার টাকা আমারে দাও, আমি ভাই চলে যাই। কেমনে টাকা ফেরত নিব? দিস হাউ ইট ডাজন্ট ওয়ার্ক। স্টার্টআপে যারা ইনভেস্ট করেন খেয়াল করতে হবে তাদের মোটিভেশনটা কি। তারা বিলিভ করে যে এই কোম্পানিটা একসময় হিউজ গ্রো করবে, একটা বিশাল প্রবলেম সলভ করবে
এবং থ্রু দিস জার্নি তারা আমাকে বছর, বছর লাভ দিতে পারবে না। তাদের গোলটা হচ্ছে ওই জায়গায় যাওয়া এবং আমি তাদেরকে বিলিভ করি এবং আমি এটাও জানি 95% সম্ভাবনা আছে লসের। মানে এই স্টার্টআপ ফেল করতে পারে এবং এটা জেনেই কিন্তু আমি ইনভেস্ট করি। এখন কথা আপনি বলতে পারেন, "ভাই কেন জেনে ইনভেস্ট করেন?" এটার পিছনে ম্যাথমেটিক্স আছে একটা। তারা ইনভেস্ট করে কিন্তু একটা স্টার্টআপে না। তারা স্টার্টআপ ইনভেস্টররা টিপিক্যালি ১০টা ২০টা স্টার্টআপ ইনভেস্ট করে এবং ১০টা ২০টা স্টার্টআপে ইনভেস্ট করে যদি ১টা ২টা বিলিয়ন ডলারে চলে যায় বা বিলিয়ন ডলার না গেলেও $100 মিলিয়ন গেল। ধরেন আপনি $1 মিলিয়ন ভ্যালুয়েশনে ইনভেস্ট করেছে, একটা $100 মিলিয়ন চলে গেছে। তার কিন্তু একটা থেকে রিটার্ন 100 টাইমস। ৳১০,০০,০০০ ইনভেস্ট করেছিলেন, ১০০ গুণ কত হয়? ১০ কোটি। তা আপনি যদি ২০টাতে ইনভেস্ট করতেন আরো ১০,০০,০০০ করে, আপনার সেটা মনে করেন লসে গেল। কিন্তু একটা থেকেই আপনার যে রিটার্ন আসছে, আপনার তো সব কভার হয়ে গেছে, রাইট? সো এইভাবেই কিন্তু একজন স্টার্টআপের ইনভেস্টর হিসাব করে। ঠিক আছে? সে মেনে নেয় যে ওকে ফেল করতে পারে। বাট আমি তো ২০টাতে ইনভেস্ট করে রাখছি। ১টা ২টা তো ভাই চলে যাবে $100 মিলিয়ন। সেখান থেকেই তো আমার সমস্ত লস কভার হয়ে আরো অনেক বেশি রিটার্ন আমি পাবো। দিস ইজ হাউ আ স্টার্টআপ ইনভেস্টর থিংকস অ্যান্ড ওয়ার্কস। ভাই এই যে আমি আপনাকে একটু ইনভেস্ট করলাম 1% বিনিময়ে 10 লাখ টাকা, আমি খুব সম্ভবত একজন অ্যাঞ্জেল ইনভেস্টর, খুব সম্ভবত অ্যাঞ্জেল, যে হয়তো আমি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিলাম। সো এইরকম কত প্রকারের অ্যাকচুয়ালি ইনভেস্টর হয়? ইনভেস্টর আসলে মোস্টলি ৩ রকমের। অ্যাঞ্জেল ইনভেস্টর, আ ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ২ টাই আসলে। অ্যাঞ্জেল ইনভেস্টর আর ইনস্টিটিউশনাল ইনভেস্টরস। অ্যাঞ্জেল ইনভেস্টর হচ্ছে আপনার যারা ইন্ডিভিজুয়ালস, মোস্টলি ইন্ডিভিজুয়ালস উইথ স্পেয়ার মানি ইন দেয়ার অ্যাকাউন্ট, দে আর উইলিং টু টেক রিস্কস ইন সাচ ভেঞ্চার্স, স্টার্টআপ ভেঞ্চার্স। এবং তাদের মোটিভেশন থাকে যে তারা টিপিক্যালি সিড স্টেজেই মোস্টলি ইনভেস্ট করেন এবং যখন বড় বড় ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ইনভেস্ট করে তাদের কাছে ওনাদের শেয়ারটা সেল করে দেন। আর ইনস্টিটিউশনাল ইনভেস্টরস যারা, তারা মোস্টলি হয় স্টার্টআপের জন্য, মোস্টলি হয় ভেঞ্চার ক্যাপিটালিস্টরা। যারা হাই রিস্ক নেন, তারাও কিন্তু হাই রিস্ক নেয়। ঠিক আছে? কিন্তু তারা একটু পরের স্টেজে আছে। টিপিক্যালি সিড স্টেজে আসে হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টররা। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মোস্টলি আসে সিরিজ এ বা তার পরবর্তী রাউন্ডগুলাতে। ঠিক আছে? আর ব্যাংকও বা ইনস্টিটিউশনসগুলো ফাইন্যান্স করে, ডেপ্ট ফাইন্যান্সিং অনেক সময় করে লার্জ স্কেলে, যখন একেবারে প্রুভেন, হ্যাঁ, যে এই স্টার্টআপটা আসলে প্রফিটে চলে গেছে, তখন অনেকে ইকুইটি ইনভেস্টর করে না, ডেপ্ট ফাইন্যান্সিং করে। অনেক সময় ব্যাংক এবং ইনস্টিটিউশনসগুলো ডেপ্ট ফাইন্যান্সিং করে আর কি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ভাই একজন ইনভেস্টরের কাছ থেকে একজন স্টার্টআপ ফাউন্ডার শুধুই কি টাকা পায়, নাকি সাথে আরো অনেক হেল্প বা অনেক সুযোগ সুবিধা পায়? আইডিয়ালি আমরা যারা স্টার্টআপ ফাউন্ডার, আমরা এমন ইনভেস্টর চাই যারা শুধুমাত্র টাকা দেবে না। তাদের কানেকশন, তাদের অ্যাডভাইস, নেটওয়ার্ক, ইনসাইট, নলেজ আমরা চাই তাদের কাছ থেকে শিখতে, তাদের রিসোর্সকে ইউটিলাইজ করতে। ঠিক আছে? আইডিয়ালি, হ্যাঁ? এবং একজন আইডিয়াল স্টার্টআপ ফাউন্ডার সবসময় খুঁজে স্মার্ট ইনভেস্টর, স্মার্ট মানি বলি আমরা এটাকে, ডাম্প মানি না। না, আমরা টিপিক্যালি এমন কারো টাকা নিতে চাই না যে আমাকে অন্য কোনো হেল্পই করতে পারবে না। আমরা এমন টাকা নিতে চাই যে, যে লোকটা ইনসাইটফুল, যে লোকটার স্কিল সেট এবং এক্সপেরিয়েন্স আমাদের সাথে যায়। বিকজ সে আমাদেরকে হেল্প করতে পারবে। সো উই লুক ফর স্মার্ট মানি। ফান্ডিং পাওয়ার পর প্রেশার কি বাড়ে না কমে? অবভিয়াসলি বাড়ে। কারণ উইথ ফান্ডিং ইউ হ্যাভ এ প্রমিস টু ফুলফিল, রাইট? আপনি একটা প্রমিস দিয়েছেন যে ভাই তোমার টাকাটা নিয়ে আমি এই গোল রিচ করব। সেই প্রমিসের উপর বেস করে আপনি একটা টাকা নিয়েছেন। তো তারপরে নেক্সট চ্যালেঞ্জ কি? আপনাকে কিন্তু সেই গোলটাকে রিচ করতে চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে। দ্যাট অলওয়েজ কামস উইথ সো মেনি রিস্ক, সো মেনি চ্যালেঞ্জেস। সো ইট ইজ অলওয়েজ ভেরি স্ট্রেসফুল। ভাইয়া, যারা স্টার্টআপ শুরু করতে চায় সবার পক্ষে হয়তো এঞ্জেল ইনভেস্টর খুঁজে না পাওয়া, মানে মানে সবার পক্ষে হয়তো পসিবল নাও হইতে পারে যে একটা এঞ্জেল ইনভেস্টর আমি খুঁজে পাইলাম, ভিসি তো অনেক পরের কথা। সো যার টাকা পয়সা নাই বা একটা ইনভেস্টর নাই বা নিজেরও টাকা পয়সা নাই, বাট সে জানে তার কাছে একটা রিয়েল প্রবলেমের সলিউশন আছে, তার করণীয় কি হতে পারে? একজন স্টার্টআপ ফান্ডার শুরুতেই যদি ধরে নেন যে ফান্ডিং পাবে সে, তাহলে এটা একটা বিগ মিস্টেক। তাকে প্রথমেই যেটা করতে হবে, প্রবলেমটাকে ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে হবে।
দ্য ডিপার দ্য প্রবলেম হি অর শি আন্ডারস্ট্যান্ডস, দ্য বেটার চান্স হি অর শি গেটস। দ্বিতীয়ত, এই প্রবলেমটার টার্গেট কাস্টমার কারা, এটা তাকে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে হবে, তাদের পেইন পয়েন্টগুলো স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে হবে। তারপরে তার প্রোডাক্টটা কি হবে এটা তাকে ডিজাইন করতে হবে। খেয়াল করেন, এগুলোর জন্য ১ টাকাও লাগার কথা না। দিস অল আর ইন পেন এন্ড পেপারস, রাইট? এখন পর্যন্ত ১ টাকাও লাগে নাই। তারপরে তাকে একটা প্রোটোটাইপ বানাইতে হবে প্রোডাক্টটার। এই জন্য তার কিছু পকেট খরচ লাগবে। কত? ১-১.৫ হাজার টাকা হয়তো বা লাগতে পারে। কীরকম প্রোটোটাইপ? ভাইয়া, আপনার তো এই প্রবলেমটা আছে। এই প্রবলেমটা কতটুকু সিরিয়াস আপনার জন্য? এটা সলিউশন যদি হয়, আপনি কি এটা নিতে রাজি আছেন? এই কোয়েশ্চেনটা তো সে ১০ জনকে করতে পারে, রাইট? ১ টাকাও তো লাগার কথা না। আচ্ছা, বলল ১০ জন, হ্যাঁ নিব। কত টাকা হইলে নিবেন? এটাও সে বুঝলো। তারপর সে করলো কি, সেই টাকার ভিতরে একটা প্রোডাক্ট ডিজাইন করলো এবং এটা করতে যায় সে ১ মাস ১.৫ মাস লাগায়া দিল। লাগায়া সে একটা প্রোডাক্টের প্রোটোটাইপ বানাইলো এবং এই প্রোটোটাইপটা বানাইতে হয়তোবা তার ১-২ হাজার টাকা খরচ হইল। করার পরে সে ওই ১০ জনকে তো প্রোডাক্টটা দিতে পারে। ভাই দেখেন তো এটা কাজ করে কিনা? আমাকে ফিডব্যাক দেন তো। ১-১.৫ হাজার টাকা খরচ হইল। ফিডব্যাক পাইলো। ফিডব্যাক ১০ জনের ভিতরে ৬ জনে বলল, "না, এটা ভালো না।" ৪ জন বলল, "না, ভালোই আছে, তবে এটা ইমপ্রুভ করলে ভালো হয়।" একজন বলল, "আমি খুব হ্যাপি।" এই ফিডব্যাকগুলো নিয়ে সে ১-১.৫ মাস আবার কাজ করলো। আরো ৩-৪ হাজার টাকা গেল। আবার ১০ জনের কাছে পৌঁছালো। এই যে সাইকেলটা কয়েক হাজার টাকা খরচ করা, এইটুকু তো একজনের খরচ করতে পারা উচিত। বাবার কাছ থেকেও তো নিয়ে তার করতে পারা উচিত, তাই না? তার পকেট খরচ থেকে সেভ করেও তার করতে পারা উচিত। এইটুকু করতে কিন্তু তার যে টাকা লাগে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। ওকে। এভাবে সে কয়েকবার ট্রাই করতে ১০-১২ জন কাস্টমারকে সে হ্যাপি করাইলো। তারপরে সে একটা ফেসবুক পেজ খুললো। ৳১ টাকাও লাগতেছে না এখন পর্যন্ত। ফেসবুক পেজ খুলে সে ফেসবুকে একটা পোস্ট দিল। সুন্দর করে একটা গল্প লিখলো। গল্প লিখে বলল, "বাই দ্য ওয়ে, প্রবলেমটা কিন্তু আপনাদের সবার আছে এবং আমি এই প্রবলেমটা সলভ করেছি এবং আমি ১০ জনকে দিয়ে ট্রাই করছি, তাদের ফিডব্যাক হচ্ছে এই দেখেন। আপনারা ট্রাই করতে পারেন।" এভাবে সে কন্টিনিউয়াসলি পোস্ট করে ১-১৫০ কাস্টমার কিন্তু সে পাইতে পারে। ৳১ কি লাগতেছে? লাগতেছে না। থ্রু দিস জার্নি ম্যাক্সিমাম হয়তোবা তার ৳১০,০০০ লাগবে, কয়েক মাস সময় লাগবে। এইটা সে তার পকেট খরচ দিয়ে করতে পারবে বা বাবার পকেট থেকে নিয়ে এসে করতে পারবে। এখন ফাইনালি ১-১৫০ কাস্টমারকে সার্ভ করতে যায়া তার যে এক্সপেরিয়েন্সটা হইলো, যে প্রসেসটা ডেভেলপ হইলো, এইটা নিয়ে সে কিন্তু এখন রেডি একজন ইনভেস্টরকে পিচ করার মতো। এবং তার হয়তোবা কত সে একটা প্ল্যান করলো, আচ্ছা আমি যদি এখন ৳১০,০০,০০০ পাই, আমি কিন্তু ১,০০০ কাস্টমারকে সার্ভ করার জন্য একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো, একটা ছোট্ট একটা অফিস নিতে পারবো, একটা ছোট্ট একটা টিম বানাইতে পারবো। এবং আমি যদি এটা বানাই, আমি কিন্তু ১,০০০ কাস্টমারকে সার্ভ করতে পারবো, এত টাকা রেভিনিউ আনতে পারবো। তখন কিন্তু একটা কনভিন্সিং স্টোরি তার তৈরি হইল এবং একজন ইনভেস্টর কিন্তু কনভিন্সড হবে তখন। না, এই ছেলেটা বা এই মেয়েটা তো এই কাজগুলা করছে, প্রুফ করছে। হ্যাঁ, পাইলট রান করেছে। ৳১০,০০,০০০ তাকে দেওয়াই যায়। না দিলে গভর্নমেন্টের ফান্ড আছে, আইডিয়া ফান্ড। সে তো প্রুফ করছে, তাই না? আইডিয়া ফান্ডটা সে পেতে পারে। সো আই উড সাজেস্ট টু নেভিগেট থ্রু দিস জার্নি। পকেট খরচ এটলিস্ট ৳১০,০০০ তো সে এবল করতে পারবে, রাইট? টিউশনি করেও তো সে করতে পারবে, তাই না? অথবা বাবার কাছে টাকা চাহিয়া পত্র লিখেও তো সে এরেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এইটুকু তো অন্তত করতে পারা উচিত। এইটুকু যে করতে পারবে না, তার স্টার্টআপে আসা উচিত না। ঠিক আছে? এইটুকু যে করতে পারবে, হি অর শি শুড বি এবল টু রেইজ ফান্ড অ্যাজ ওয়েল, বেসড অন হিজ ট্র্যাকশন অ্যান্ড দ্য প্রবলেম সলভিং জার্নি, এবং হি অর শি শুড বি এবল টু রেইজ ফান্ডস অ্যাজ ওয়েল। ঠিক আছে? সো আমি যেই রাস্তাটা দেখাই দিলাম, এই রাস্তা ফলো করে যে কেউ একটা স্টার্টআপ বিল্ড করার জার্নি শুরু করতে পারে এবং সাকসেসফুলি নেভিগেট করতে পারে। বড়লোক হইতে হবে না। ঠিক আছে? ভাই যখন আপনি বললেন না যে তুমি একটা প্রোটোটাইপ বানাও, একটা প্রোটোটাইপ বানাইয়ে এটা তুমি ট্রাই দাও, ২-৪ জনের সাথে কথাবার্তা বলো, ফিডব্যাক নাও, এটাকে আবার ইমপ্রুভ করো, আবার একটা পেজ খোলো, মানুষকে জানাও এটা আমি করছি। দেন তুমি আ একজন ইনভেস্টরকে পিচ করো যে, "এই যে দেখেন আমি এই পর্যন্ত আসতে পারছি।" এটা আপনি বলা মাত্র আমার মাথায় যেটা আসছে সেটা হইলো আমি ইনভেস্টর কোথায় খুঁজে পাবো? এটা আমার মাথায় আসছে। আমি একটা সলিউশন পাইছিলাম সেটা হচ্ছে আমি চাইলে Facebook এ আবার পোস্ট করতে পারি। এই কাজটা আমি করছি। আমি একটা ছোট ইনভেস্টমেন্ট চাচ্ছি। সো আপনাদের পরিচিত কোনো কেউ আছে কিনা যে আমাকে ইনভেস্ট করতে পারে। এটা আমার মাথায় আসছে। বাট
ইনস্টিটিউশনালি কোনো সিচুয়েশন আপনি বলবেন কিনা, যে শেয়ার করবেন কিনা আমাদের সাথে, যে অমুক জায়গায় গেলে এই সলিউশনটা হইতে পারে? আমি বিফোর লুকিং ফর ইনভেস্টমেন্ট আই উড পুট হাইয়েস্ট এমফেসাইজ অন সলভিং এ প্রবলেম। এই যে জার্নিটার কথা বললাম, দেখেন আপনি যদি জার্নিটার ভিতর দিয়ে যান এবং 100টা কাস্টমারকে হ্যাপি করতে পারেন, ইউর স্টোরি উইল বি সো কনভিনসিং দ্যাট আপনার বন্ধুরাই ইনভেস্ট করবে ভাই, আপনার আত্মীয় স্বজনরা ইনভেস্ট করবে, আপনার সার্কেলে যারা আছে তারাই ইনভেস্ট করবে, বিলিভ মি। আপনি ফেসবুকে পোস্ট করে 10 জন আপনাকে নক দেবে ইনভেস্ট করার জন্য, ঠিক আছে, বিলিভ মি। আমি আমার এক্সপিরিয়েন্স এটা দেখছি। হ্যাঁ, আমি ফেসবুকে এটা পোস্ট করলে 100 জন ইনভেস্টর পাই। কেন? বিকজ মাই স্টোরি ইজ সো বিলিভেবল উইথ মাই ট্র্যাক রেকর্ড দ্যাট ইনভেস্টর্স জাম্প ইন। তো আপনাকে কিন্তু আপনার স্টোরিটা বিলিভেবল হইতে হবে, এক্সাইটিং হইতে হবে, ব্যাকড বাই রেকর্ডস। তখন আপনাকে ইনভেস্টর খুঁজতে হবে না, ইনভেস্টর আপনাকে খুঁজে নেবে। আচ্ছা, তো এখন যে একজন স্টুডেন্ট বা খুব বিগিনার স্টেজে আছে, তাকে কি করতে হবে? তাকে জার্নিটা প্রথমে পার হইতে হবে, ফরগেটিং ইনভেস্টর্স। তারপর তার সার্কেলে জিনিসটা প্রকাশ করতে হবে। হইতে পারে ফ্রেন্ডস, হইতে পারে বাবা মা, হইতে পারে আত্মীয় স্বজন, তারপরে তার ফেসবুক কানেকশন হইতে পারে, তারপরে হয়তো বা সে হচ্ছে আইডিয়া ফান্ডে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আমি ড্যাম শিওর তার স্টোরি যদি কনভিন্সিং হয়, এক জায়গা না এক জায়গাতে এসে ইনভেস্টমেন্ট রেজ করতে পারবে। বিকজ বিলিভ মি, ফাউন্ডার্সরা যতটুকু ব্যগ্র হয়ে ইনভেস্টমেন্ট খুঁজে, ইনভেস্টররা তার চেয়ে বেশি ব্যগ্র হয়ে ইনভেস্টেবল আইডিয়া খুঁজে পায় না। ইনভেস্টররা যদি রিয়েলি এক্সাইটিং আইডিয়া পায়, একটা ক্রেডিবল ফাউন্ডার পায়, যার ট্র্যাক রেকর্ড আছে, সে প্রুফ করছে একটা প্রবলেম সলভ করছে, ইনভেস্টররা বেশি আগ্রহী থাকে তাকে ফান্ড দেওয়ার। তো একটা ফাউন্ডার যদি ইনভেস্টর না পায়, এটা তার ব্যর্থতা। তার মানে সে ওই জার্নিটা পার হয় নাই। তাকে ওই জার্নি পার হইতে হবে এবং সেই জার্নিটা তাকে বলতে পারতে হবে। ইনভেস্টমেন্ট ইজ নট এন ইস্যু ইন দ্যাট কেস। ওকে, এর মানে হইলো আমরা তো আসলে যারা লাইক ধরেন মানে ফাউন্ডার লেভেলে চিন্তা ভাবনা করতেছি, আমরা টেবিল, তো টেবিলে আমরা হচ্ছে এই পাশে আছি, তারপরে ওই পাশে ইনভেস্টররাও বসে আছে আমাকে খোঁজার জন্য। ওকে, দ্যাট মিনস আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা সোশ্যাল প্রুফ ক্রিয়েট করতে হবে যে আমি এই জার্নিটা শুরু করছি, এই জার্নিটা চলতেছে, এই জার্নিটা এক্সাইটিং। এটা যদি ইনভেস্টর একটা রিয়েল প্রবলেম সলভ করতে হবে। সেই প্রবলেমটা সলভ করার জন্য একটা প্রোডাক্ট বানাইতে হবে, প্রোটোটাইপ। সেটা 50-60 জন 100 জন কাস্টমারকে সার্ভ করতে হবে, ফিডব্যাক নিয়ে ফাইন্ড আউট করতে হবে এবং তারপরে সেই জার্নিটা শেয়ার করতে হবে। দেখো, এটা আমি করেছি, আমার এই খরচ হয়েছে, আমার এই হচ্ছে বিজনেস মডেল। এটাকে আমি যদি এখন একটু 5-10 লাখ টাকা পাই, এই জায়গায় নিয়ে যেতে পারবো, কে ইন্টারেস্টেড আছো? এই স্টোরিটা বিলিভেবল একটা স্টোরি, ইনভেস্টর্স উইল কাম। ভাই আরেকটা জিনিস, সেটা হলো কি, প্রবলেমের কথা বলতেছি আমরা। প্রবলেম কি আমাকেই পড়তে হবে, নাকি আমি অন্যের প্রবলেম দেখেও কাজ করতে পারি? অথবা আমাদের দেশের বাইরেও কিন্তু অনেক স্টার্টআপ আছে, ওখান থেকে একটা আইডিয়া নিয়ে এসে আমি কাজ করতে পারি। প্রবলেমে যে একজন ফাউন্ডারে পড়তে হবে, নট নেসেসারি। দ্য প্রবলেম হ্যাজ টু বি ভেরি রিয়েল, দ্য প্রবলেম হ্যাজ টু বি ভেরি ডিপ, দ্য প্রবলেম হ্যাজ টু বি ভেরি ইম্প্যাক্টফুল, তাহলেই হবে। তবে হ্যাঁ, একটা ফাউন্ডার যদি নিজে সেই প্রবলেমটার ভিতরে পড়ে, তাহলে সেই ফাউন্ডারের সুযোগ থাকে যে প্রবলেমটাকে ডিপলি আন্ডারস্ট্যান্ড করার। ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ এ প্রবলেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেজন্য একটা ফাউন্ডার যদি নিজে একটা প্রবলেম এক্সপিরিয়েন্স করে, এটা বেশি বিলিভেবল হয় ইনভেস্টরদের কাছে। এই একটা অ্যাডভান্টেজ আছে আর কি। আমি যখন ওই যে বিগিনারের কথা তো আমরা বলতেছি, যে আমরা যখন বিগিনার স্টেজে থাকি, বিগিনার স্টেজে আমাদের তো নলেজ কম থাকে। আহ, আমাদের মানে আমাদের আসলে মেন্টর দরকার পড়ে, যে অলরেডি যে স্টেজগুলো পার করে আসছে, যেমন আপনারা অলরেডি স্টেজ পার করে আসছেন, সো আপনার কাছে গেলে আমি হয়তো মেন্টরিং পাইতে পারি, বাট সবার তো আপনার সাথে নেটওয়ার্ক নাই। সো প্রথম দিককার এই মেন্টরগুলো খুঁজে পাওয়ার উপায় কি? আপনাকে নক মারবে যে সবাই শুভ ভাইকে নক করো, না ওয়ে আছে? দেখেন, গুড মেন্টরস আর রেয়ার। প্রথমত, যাদের সাউন্ড নলেজ আছে, যাদের ক্লিয়ার থিঙ্কিং আছে, রিয়েল এক্সপিরিয়েন্স আছে, দিস গাইজ আর ভেরি বিজি। তারা আপনাকে টাইম দিবে না। এখন দে আর সাপোজ টু বি ভেরি গুড মেন্টরস, ঠিক আছে, এবং মেন্টর লাগবে, এটা ট্রু। এখন কিভাবে মেন্টরদের কাছে রিচ করবেন, সিক্রেটটা বলে দিই। আপনি যদি খালি হাতে মেন্টরদের কাছে রিচ করেন, ইউ নিড টু গিভ দ্য মেন্টরস এ ভেরি গুড রিজন টু রেসপন্ড টু ইউ।
মেন্টরদেরকে টাকা দিয়ে রেসপন্ড করবেন? মেবি। মানে টাকা দিয়ে রিচ আউট করবেন? মেবি। অনেক মেন্টর থাকতে পারে যে তার সময়ের মূল্য আছে। মেবি সেই মেন্টর টাকার বিনিময়ে মেন্টরশিপ দিতে পারে। বাট বিলিভ মি, এইটা মেন্টরদেরকে যতটুকু এক্সাইটেড করে, তার চেয়ে বেশি এক্সাইটেড করে একজন ফাউন্ডার একটা এক্সাইটিং প্রবলেম নিয়ে কাজ করতেছে কিনা, সেই প্রবলেমটা নিয়ে সে যে কাজটা করতেছে সেটা ক্লিয়ারলি সে আর্টিকুলেট করতে পারছে কিনা এবং প্রপারলি কমিউনিকেট করতে পারছে কিনা এবং এক্স্যাক্টলি কোন জায়গাটা হেল্প লাগবে সেটা স্পেসিফিকলি বলতে পারছে কিনা। স্যাডলি ১০০ জনের ভিতরে প্রবাবলি ৯৯ জন এই কাজটা পারে না। মানে কন্ডিশনটা কি? আপনাকে একটা এক্সাইটিং প্রবলেম নিয়ে কাজ করতে হবে, সেটা নিয়ে প্রোগ্রেস শো করতে হবে, প্রমিসিং রেজাল্ট বের করতে হবে এবং কোনো একটা স্পেসিফিক হেল্প চাইতে হবে উইথ দ্য রাইট কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ একজন ক্রেডিবল মেন্টরের কাছে। এইটা যদি আপনি করতে পারেন, দুনিয়ার কোনো মেন্টর নাই যে আপনাকে ডিনাই করতে পারবে। বিকজ দ্য গুড মেন্টরস, তারা তাদের ডিএনএটা হচ্ছে এরকম, তারা এগুলা করে আসছে। তো তারা যখন দেখে একটা ইয়ং ফাউন্ডার যার সেম ডিএনএ আছে, সেই ফাউন্ডারটা যদি তাকে রাইট ওয়েতে অ্যাপ্রোচ করে, তাদের মেন্টরদের ডিএনএটা এরকম, দে ক্যান নেভার ডিনাই। তারা ফ্রিলি ঘন্টার পর ঘন্টা দিতে রাজি উইথ এক্সট্রিম হ্যাপিনেস। কিন্তু এরকম এক্সট্রিমলি কম। সো ইউ হ্যাভ টু ওয়েজ। দ্য বেস্ট ওয়ে ইজ টু রিচ আউট মেন্টরস ইন দিস ওয়ে, যেটা আমি এক্সপ্লেন করলাম। আর এটা হচ্ছে বাই টাইম ফ্রম দ্য মেন্টরস। বাট স্টিল খালি টাকা দিলে মেন্টর পাওয়া যায় না। ইউ স্টিল নিড টু এক্সাইট দ্যাম। ঠিক আছে? তার মানে আপনাকে শিখতে হবে কমিউনিকেশনকে, আপনাকে ডিপলি প্রবলেম আন্ডারস্ট্যান্ড করে আসতে হবে। দিস ইজ দ্য ওয়ে, এটা কোনো বিকল্প নাই। তার মানে দেখেন, ইনভেস্টমেন্ট পাওয়ার জন্যও এটা একটা কন্ডিশন, মেন্টরশিপ পাওয়ার জন্য এটা একটা কন্ডিশন। দুটাই কিন্তু কন্ডিশন। আমি অজস্র মেসেজ পাই প্রতিদিন মিনিমাম ১০ থেকে ২০টা মেসেজ পাই হেল্পের জন্য। কিন্তু আমি ১টা ২টা মেসেজের বেশি রেসপন্সের জন্য উপযোগী মনে করি না। হ্যাঁ, কারণ তারা যেভাবে অ্যাপ্রোচটা করে, অ্যাপ্রোচ দেখেই মনে হয় দে আর নট অন দ্য রাইট ট্র্যাক। যেই অ্যাপ্রোচটা আমার কাছে এক্সাইটিং লাগে আমি সেটা রেসপন্ড করি এবং আমি ঘন্টার পর ঘন্টা টাইম দিই, তাদেরকে হেল্প করি উইথ হ্যাপিনেস। আমার এরকম ফেলো মেন্টি আছে যারা মনে করেন আমাকে অ্যাপ্রোচ করেছে এভাবে, আমি তাদেরকে লিটারালি তাদের পুরা জার্নিটাতে মেন্টরশিপ দিয়ে গেছি ফ্রি। তাদের স্টার্টআপ বিল্ডিং থেকে শুরু করে ফান্ডরেজিং থেকে শুরু করে মানে গ্রোথ পর্যন্ত ফ্রিলি মেন্টরশিপ দিয়ে গেছি। হ্যাঁ, কোনোদিন চার্জ করি নাই এবং অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর ডুইং দ্যাট। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য হ্যাক। কাদেরকে আপনি স্টার্টআপে আসতে নিষেধ করবেন? ওকে, যাদের ওই মানসিকতাটা নাই যে একটা প্রবলেমকে ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেইটা সলভ করার জন্য ডিপ এফোর্ট দিতে হবে, কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং ফান্ডিংয়ের আশায় বসে থাকতে হবে। যাদের মানে ফান্ডিং আসুক বা না আসুক, আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ দিস প্রবলেম নো ম্যাটার হোয়াট। এই মানসিকতা যাদের নাই, তাদের স্টার্ট আপ আসা উচিত না। এক এক কথা যদি বলেন, আমার স্টার্টআপ বিল্ড করার জন্য ফান্ড লাগবে, এই মানসিকতা যাদের আছে তাদের স্টার্টআপে আসা যাবে না। ফান্ডিং আসুক বা না আসুক, আই উইল বিল্ড মাই ভেঞ্চার এনিওয়ে, এই মানসিকতা যার আছে তার স্টার্টআপে আসতে হবে। ভাই ধরেন একটা মানুষ জবের মধ্যে আছে, তার মাথায় আইডিয়া আছে সে কিছু শুরু করতে চায়, তার কি জব কুইট করে স্টার্টআপে আসা উচিত না জবের পাশাপাশি কন্টিনিউ করা উচিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি আপনাকে বলি, দেখেন, এগেন আমি ফিরে যাই জার্নিটাতে। আপনি শুরুর দিকে যে আইডিয়া, প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং, প্রোটোটাইপিং, কাস্টমার টেস্টিং, এই জার্নিগুলো কিন্তু জবে থাকতে থাকতে করতে পারবেন, এক্সট্রা এফোর্ট দিয়ে করতে পারবেন। ঠিক আছে? তারপর এমন একটা পর্যায়ে আসলে আপনি শিওর এটা মোটামুটি কাজ করবে। আমি যদি এরকম একটা ফান্ড পাই, এটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে, আপনি মোটামুটি কনফিডেন্ট, তখন আপনি পিচ করতে পারেন যে হ্যাঁ, তোমরা যদি এরকম একটা ফান্ড দাও তাহলে আমি চাকরি ছেড়ে এটাতে এনগেজ হব। আপনি চাকরি করলে ফান্ড পাবেন না, বিকজ ইনভেস্টর্স ওয়ান্ট ইউ টু বি ভেরি ডেডিকেটেড ইন ইউর ভেঞ্চার। ঠিক আছে? কিন্তু ভাই, নিশ্চয়তা নাই যে আপনি সাকসেস পাবেন, তখনও আপনার ফেলিওরের চান্স অনেক হাই। তার মানে কি করতে হবে?
ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড ব্যাকআপ। আপনি চাকরি ছেড়ে স্টার্টআপে আসতেছেন, অ্যাটলিস্ট মেক শিওর ইউ হ্যাভ 2 years অফ ব্যাকআপ। 2 years অফ ব্যাকআপ। কারণ এই যে আপনি যে জার্নিটাতে যাচ্ছেন, ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, ভেরি চ্যালেঞ্জিং, অজস্র ফেলের ভিতর দিয়ে যাবেন। আপনার ব্যাকআপ থাকতে হবে। তার মানে আপনার যদি এরকম কোনো প্ল্যান থাকে ভেঞ্চার দেওয়ার, সেটা স্টার্টআপ হোক বা নর্মাল নন স্টার্টআপ বিজনেস হোক, you need to have 2 years of backup first, and when you are in the job you need to have a readiness to build the venture by deep exploration, understanding of the problem, onboarding customer, designing product, testing, finding the unit economy. তার মানে দুইটা জিনিস আপনার লাগবে, ব্যাকআপ এবং এই জার্নিটাকে পার হইতে হবে, তারপরে চাকরি ছাড়তে পারেন, নট বিফোর দ্যাট। শুভ ভাই, আমরা মোটামুটি আমাদের পডকাস্টের শেষের দিকে আছি এবং এই শেষের দিকটাই আমার কাছে খুব মানে মানে অলওয়েজ আমার জন্য মানে কি বলবো, মানে খারাপ লাগার জিনিস। কারণ আমি সবসময় হয় কি যে যখন কোনো পডকাস্টে বসি, মানে আমি পার্সোনালি অনেক কিছু শিখি। আমার কাছে মনে হয় কি আমিও ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন যে আমাদের অডিয়েন্স তো শিখতেছে, তাদের আগে আমি শিখে যাচ্ছি বা শিখে ফেলতেছি এবং কথাবার্তা শুনি আমরা। সো শেষ করতে ইচ্ছা না করলেও শেষ করতে হয়, বিকজ শেষ তো করতেই হবে। সো আমরা আমাদের পডকাস্টে ভাই একটু শেষের দিকে আছি। সো শেষের দিকে এসে আমি আপনার প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে 2026 সালে আপনি যদি আবার যান্ত্রিক শুরু করতেন, ওই সময় যে ভুলগুলো আপনি করছেন, এখন হয়তো আপনি অলরেডি জানেন যে এই ভুলগুলো কি কি ছিল। সো আপনি যান্ত্রিককে কিভাবে শুরু করতেন? আমি যদি এখন যান্ত্রিক শুরু করি বা যে কোনো ভেঞ্চার শুরু করি, আমার কাছে এখন 7-8 বছরের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ? এবং obviously I will be in a much better stage for starting a new venture. I will be much more confident. আমি মিনিমাম রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম আউটপুট আনার জন্য এখন কনফিডেন্ট। আমি যান্ত্রিককে গত 7 বছরে যে জায়গায় নিয়ে আসছি, আমি যদি এখন নতুন করে যান্ত্রিক শুরু করি, আমি প্রবাবলি 1 বছর ওই জায়গায় নিয়ে যেতে পারবো। It will take only 1 year for me to even exceed what I have achieved in the last 7 years. সো এই জার্নিটা একটা অসাম এক্সপিরিয়েন্স। অজস্র ফেলিওর হয়েছে, অজস্র কিছু শিখেছি এবং আই এম ভেরি হ্যাপি টু বি এবল টু ডু দ্যাট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্য, আমাদের দ্য গ্রোথ পডকাস্টে এসে আপনার গ্রোথের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদের অডিয়েন্সকে গ্রোথ মাইন্ডসেট বিল্ড করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি জেনে খুশি হবেন, এটা আমার প্রথম পডকাস্ট। আমি আর কোনোদিন কোনো পডকাস্টে যাইনি। অনেকে ইনভাইট করেছেন, কেন জানি যাওয়া হয়নি, আপনারটাই প্রথম। এবং যেই টপিকগুলো এখানে ডিসকাস করেছি, আমার কাছে মনে হয়েছে এটা হেল্পফুল হবে, স্পেশালি ফর দ্য বিগিনার্স, যারা স্টার্টআপ আসার চিন্তা করছে বা স্টার্টআপে ইনভেস্ট করার চিন্তা করছে বা স্টার্টআপ নিয়ে যাদের চিন্তাভাবনা আছে, তাদেরকে অনেক কিছু ক্লারিফাই করবে আমার ধারণা। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি টু বি এবল টু come here today. Thank you very much for giving me the opportunity. আমি একটু আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলি। সো দেখেন, আপনারা স্টার্টআপ বাদ দেন, আপনি যাই করতে যাবেন, নেটওয়ার্ক জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি স্টার্টআপ করেন, আপনি ব্যবসায়ী করেন, চাকরি করেন, পড়াশোনায় করেন, নেটওয়ার্ক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি একটা ছোটো সাজেশন দিই, সেটা হচ্ছে কি, লাইক ধরেন আমি শুভ ভাইকে যখন নক করছি, যেমন শুভ ভাই কিন্তু ফার্স্ট কোনো পডকাস্টে আসছে এবং ভাইকে এর আগে অনেক পডকাস্টকে নক করছে, ভাই যায় নাই। সো আমিও কিন্তু কনফার্ম ছিলাম না যে ভাই আসবে কি না। সো আমি কিন্তু ট্রাই করছি, আমি কিন্তু জাস্ট ট্রাই করছি যে শুভকে নক করে দেখি শুভে আসে কিনা। কারণ আমার কাছে আনসার কিন্তু দুইটাই আসতে পারতো, ইয়েস অর নো, বাট লাকিলি আমার কাছে আনসার আসছে ইয়েস। সো কিপ ট্রাইং, সেটা স্টার্টআপ হোক, সেটা নেটওয়ার্কিং হোক, হোয়াট এভার। সো ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। Thank you very much. সো আমি আশা রাখছি আপনি স্টার্টআপ নিয়ে আপনার মনের ভেতর যে সমস্ত ভুল ধারণা ছিল, প্লাস আপনি স্টার্টআপ নিয়ে আপনার যে কিউরিয়াসিটি ছিল, তার অনেক কিছুই হয়তো আমরা কভার করতে পারছি। হয়তো বলবো না, আমি বলবো আমরা অনেক কিছুই কভার করছি। সো লাস্ট বাট নট লিস্ট, আমরা আমাদের পডকাস্টটা আজকের জন্য শেষ করতে যাচ্ছি। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকের এই পডকাস্ট আপনাদের কেমন লাগছে, অ্যান্ড আমাদের আজকে এই পডকাস্ট থেকে আপনি কী কী শিখছেন, অ্যান্ড আপনি নেক্সট আমাদের কাছ থেকে আরও কী ধরনের পডকাস্ট আশা করতেছেন। আমি আরও কাকে কাকে আমি আমাদের দ্য গ্রোথ পডকাস্টে গেস্ট হিসেবে আনতে পারি, চাইলে আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্টের থ্রুতে। সো বিদায় নিচ্ছি আমি আমাদের দ্য গ্রোথ পডকাস্টের আজকের এই এপিসোড থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গ্রোথের জন্য অলওয়েজ কাজ করে যাবেন।